জীবন কেটে যায় জীবনের মতো, সময়ের স্রোতে তলিয়ে যায় অনেক কিছু। কিন্তু এ মান অভিমানের পালা ফুরাবে কখন? রোদ ঝলমলে দিন আজকে, তবে আবহাওয়া স্পষ্ট বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। কারো মন ভালো করা, আবার কারোর মন নিমিষে খারাপ করে দেওয়ার মতো আবহাওয়া যাকে বলে আর কি। বৃষ্টি নেই বেশ কয়েকদিন হলো, কালে ভদ্রে প্রকৃতি মন খারাপ করে থাকলে কাঁদতে দেখা যায় না আজকাল। আচ্ছা, আকাশপ্রিয়া কাকে বলা হয় আসলে? আকাশের প্রতি অগাধ প্রেম যার, তাকে বোধ হয়। প্রিয়া তার বারান্দার দোলনাটায় গা এলিয়ে শুয়ে আছে। বিশাল বড় বারান্দার ছাদ খোলা। শুয়ে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীল আকাশের দিকে। আকাশ তার বরাবরই পছন্দ। সৃষ্টিকর্তার তৈরি দুই আকাশের প্রতি আজকাল তার এক আকাশ সমান টান। সে ছোট্টবেলা থেকে তার নীল আকাশের প্রতি মায়া। মন খারাপ, মন ভালো, যে কোনো মুহূর্তে সঙ্গী খোলা আকাশ। তুলোর মতো সাদা সাদা মেঘ যখন ওই নীল আকাশের বুকে ভেসে বেড়ায়, এক ঝাঁক পাখি মুক্ত ডানা ঝাপটে তাদের গন্তব্যে পাড়ি জমায়, এই ধরনের বুকে এক কিশোরী অবিরাম সে দৃশ্যে মুগ্ধ হয়। কত শত গল্প সে সাজায় বিশাল জায়গাটায়। আজকে মেয়েটা কেন তাকিয়ে আছে তাহলে? কি বলছে আসমানের দৃষ্টি রেখে? মন খারাপ বুঝি? প্রিয়া চোখের কার্নিশ বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। দু হাতে চোখ মুছে কাত হয়ে শুলো দোলনার ওপর। মনটা তার সত্যি খারাপ। সেদিন রাতের সেই ঘটনার পর থেকে কেটে গেছে 7টি দিন। এ 7 দিনে একবারের জন্য সে আকাশের সাথে কথা বলতে পারেনি। তাই তো এই মুক্ত আকাশের কাছে তার আকাশের নামে একরাশ অভিযোগ জানাচ্ছে সে। খুব কান্না পাচ্ছে প্রিয়ার। কত শত চেষ্টা করেছে এ কদিনে আকাশের সাথে একটু কথা বলতে। লোকটা বড্ড একরোখা, একবারের জন্য কথা বলেনি। সে সামনে থাকলে এমন ঢং করে যেন চেনে না তাকে। তার পাশ দিয়ে যাওয়ার সময় এমন করে দেখে, মনে হয় প্রিয়া অদৃশ্য। তার বুঝি মন খারাপ হয় না? লোকটা একটু তো নির্দয় কেন? সামান্য একটা ভুলই তো হয়েছে। আচ্ছা, সামান্য নয় মানে তো সে ভুলটা বড়সড়, তবুও সে তো ম্যাচিউর পুরুষ মানুষ। তার কি প্রিয়ার মতো ছোট্ট মেয়ের সাথে এত রাগ অভিমান সাজে? লোকটার রাগ ভাঙানোর কোনো উপায়ও পাচ্ছে না সে। রিমিটা গেছে রাজশাহী, তার নানির বাড়ি। মেয়েটা আসবে সামনের সপ্তাহে। ও থাকলে তাও একটা বুদ্ধি বাতলে দিত। এখন একা একা সে কোনো পথই পাচ্ছে না একদম। লোকটা আজকাল ফেরে এত রাত করে, তার মধ্যে এসেই সেই যে দরজায় নক করে আর খোলার নাম নেই। ইদানিং খাবারও বাইরে খায়। রাতুল ভাইয়ের সাথে যে কথা বলবে তার উপায় নেই। রেদওয়ান, রাকিব ভাইয়া কেউই আজকাল কটেজে সময় মতো ফেরে না। সব কটা সময় অসময় ফেরে, কারোর সাথে কথাই বলে উঠতে পারে না সে। অফিসের যে দারুণ ব্যস্ততা তা তো না হয় বুঝলো সে। শিয়াকেও তো দেখছে এত ব্যস্ত, তারপরও আকাশের ব্যস্ততার সাথে তাকে ইচ্ছে করে যে ইগনোর করছে প্রিয়া, সেটা স্পষ্ট বুঝতে পারছে। হঠাৎ করে রিয়ানের কথা মনে পড়ল প্রিয়ার। রিয়ান একমাত্র সময় মতো বাসায় ফেরে, এমনকি আজকাল নিয়ম মতো নাস্তার টেবিলে আসে। প্রায় প্রতিবেলাই প্রিয়ার আর রিয়ানের দেখা হয়ে যায়। একসাথে খাবার খায়। প্রিয়ার মুখটা হাসি হাসি হয়ে গেল। রিয়ান ভাইয়া মানুষটাকে তার ভালোই লাগে। এর আগে একবার বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। মানুষটা ভদ্র, তাকে ধরলে কেমন হয়? সেও তো আকাশের ফ্রেন্ড। রিয়ান যদি একবার আকাশের সাথে কথা বলিয়ে দিতে পারে। প্রিয়া লাফিয়ে ওঠে বসল। আজ দুপুরে রিয়ান ভাইয়া খেতে আসলেই তার সাথে ভাব জমিয়ে ফেলতে হবে। রাতুল সে কখন থেকে আছে আকাশের রুমে। আকাশ কিছুতে ল্যাপটপ থেকে মুখ তুলছে না। রিয়ানরা সবাই পিকনিকের ব্যবস্থা করতে বলছে সামনের পহেলা ফাল্গুনে। এখানে আসার প্রায় 5 মাস হয়ে গেছে। এখন অবধি কাজ ছাড়া আর কোনো কিছুতে মন দেওয়ার সময় হয়নি তাদের। অফিসের স্টাফরাও সবাই হাঁপিয়ে উঠেছে একটানা কাজকর্মে থেকে। তাছাড়া রিয়ান বাদে এ কয় মাসে তারা একজনও বাড়ি যেতে পারেনি।
তার থেকেও বড় কথা, রাকিব রেদওয়ান দুজনেরই গার্লফ্রেন্ড আছে। এতদিন ছাড় দিয়েছে, ভালোবাসা দিবসও যদি সময় দিতে না পারে, দুজনেরই সংসারে আগুন ধরবে এটা নিশ্চিত। রাকিব রেদওয়ান এক প্রকার ঠেলাঠেলি করে পাঠিয়েছে রাতুলকে আকাশের কাছে। প্রায় 2 ঘন্টা হলো রাতুল এখানে এসেছে। এর মধ্যে 6 কাপ দুধ চা খেয়েছে কড়া চিনি দিয়ে। তার আবার আকাশের মতো তেতো কফিতে পোষায় না কিনা। ছেলেটা ওই তেতো খেয়ে খেয়ে মুখের রসকস তেতো বানিয়ে রেখেছে। রাতুলের ইচ্ছে হচ্ছে 2টো ঘুষি মেরে আসতে, কিন্তু সেটা সে কল্পনায় করে ফেললে তার লাশ এই বিল্ডিংয়ের ছাদ থেকে মিনিট 5 মধ্যে নিচে পড়তে দেখা যাবে। রাতুল ধৈর্য হারিয়ে গিয়ে দাঁড়ালো আকাশের টেবিলের সামনে। তো সমস্যাটা কি বলতো? গুরুত্ব নেই আমার কথার কোনো? আকাশ মুখ তুলল না, গম্ভীর গলায় বলল, মেয়ে মানুষের মতো আহ্লাদ করা শিখেছিস কেন? আমি মেয়ে মানুষ, এজন্যই গর্ধব বলি। তোকে মেয়ে কখন বললাম? এইমাত্র বললি। আকাশ মাথা এবারও তুলে না, ভুরুকুচকে কাজেই ডুবে থাকে। কি বলছি আমি শোনার প্রয়োজন নেই তোর? না নেই, কারণ আমি 100% নিশ্চিত তুই অকাজের বায়না নিয়ে এসেছিস। রাতুল থমকে গেল, তারপর সাহস জুগিয়ে জোর গলায় বলল, মোটেই না, কাজের কথা ছাড়া আমি আসি না। আকাশ এবার ল্যাপটপ বন্ধ করলো, মুখ তুলল রাতুলের দিকে। বল, শুনছি। গুরুত্ব দিবি কিন্তু যা বলবো। আমারও আজকাল সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। রাতুল কপাল ভাঁজ করে তাকায়। কিসের সন্দেহ? আকাশ আশি ভঙ্গিতে চেয়ারে হেলান দেয়, কফির কাপ থেকে এক চুমুক দিয়ে নামিয়ে রাখে টেবিলে। উদাস গলায় বলে, রাকিব যে বলে। আকাশের কথা শেষ হওয়ার আগে লাফিয়ে উঠল রাতুল। তুইও ওদের কথায় কান দিবি আকাশ? তুইও আমার জেন্ডার নিয়ে প্রশ্ন করবি? নেহাত একটা গার্লফ্রেন্ড জোটাতে পারছি না, সাথে সাথে বিয়ে করে তোদের আগে যদি ক্রিকেট টিম না বানাচ্ছি আমি, তারপর আমার নাম পাল্টে রাখিস। চোরের মন পুলিশ পুলিশ। আমি কখন বললাম তোর জেন্ডারের সমস্যা? আকাশের বাঁকা হাসিতে থতমত খেলো রাতুল। কথার জেলে ফাঁসিয়ে টিজ করা হচ্ছে। ঠিক আছে, ব্যাপার না, সব কয়টা বন্ধু এক একটা বজ্জাত। আকাশটাও যোগ দিয়েছে তাতে। আমি এসেছি ওদেরই বায়না নিয়ে, আর কথা শোনাচ্ছিস তুই আমাকে? বেশ বল। ওরা পিকনিকের কথা বলছে ভালোবাসা দিবসে। তো মানে কি? তুই পারমিশন না দিলে হবে? রাতুল, খুব ভালো করে জানিস অফিসের কাজের চাপটা কত। এখন ভ্যালেন্টাইন সেলিব্রেট করার সময়? তোর না হয় ঝুলে আছে, কঠিন পুরুষ তুমি, আটকে রেখেছে নিজের সব। কিন্তু সবাই তো আর আকাশ এহেনাস নয়, তাদেরও তো একটু আধটু রাত হলে বউ প্রেমিকের কথা মনে পড়ে আর কি। 5 মাস হলো তো একদিনও ছুটি না দিয়ে আটকে রেখেছে সব কটাকে। তা ওদের ডিভোর্স হলে জরিমানা কি তুই দিবি? বংশ বিস্তারের সুযোগ ওদের দেয়া হচ্ছে না, তার দায় কে নেবে? বুড়ো বয়সে ওদের বাচ্চা কাচ্চা কে পালবে? তুই আর তোর বউ। আকাশ বিরক্ত মুখে তাকিয়ে সবটা শুনল। সামান্য একটা বিষয় নিয়ে হাদারামটা কতক্ষণ বকবক করে গেল। ছাগল একটা। এখন আমাকে কি করতে বলছিস? এবার সংসার বাঁচাতে কিভাবে বংশ বিস্তারের ব্যবস্থা করে দিতে পারি আমি? সবাই পিকনিকে যেতে চাইছে বললাম তো। পিকনিকে গেলে বাচ্চা হয়ে যাবে আকাশ? সেটা কখন বললাম আমি? অন্তত প্রসেসটা তো করতে পারবে সবাই। তুমি রাকাকে আনতে চাচ্ছেও রাকিব রেদওয়ান, তুষি রাকাকে আনতে চাচ্ছে রাকিব রেদওয়ান। জোরে কাশ। কি করতে চাস? ওরা কক্সবাজার ট্যুরে যেতে চাচ্ছে কয়েকদিনের জন্য। তাছাড়া ওখানে আমাদের হোটেল রয়েছেই, কয়েকটা দিন একটু চিল করে আসলে সবার আবার কাজে ভালো মতো মন বসবে। আকাশ চুপ করে রইল, স্থির চোখে তাকিয়ে রইল রাতুলের দিকে। ভাবল কিছু একটা, কপাল ঘষল 2 আঙ্গুলে। বেশ, ওদের বল সব অ্যারেঞ্জ করতে। আমরা 13 ফেব্রুয়ারিতে বের হব 5 দিনের একটা ট্যুর। অফিসে সবাই যাবে, তাদের বউ বাচ্চা প্রেমিকা আনতে চাইলে আনুক, চলবে। রাতুল হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল খুশিতে। চলবে মানে দৌড়াবে একদম। হাতে এখনো 10 দিনের মতো সময় আছে, সব গুছিয়ে ফেলবো আমরা। এখন যা, বের হ। বলছি আকাশ, তোর জন্য কি স্পেশাল হানিমুন কাপল রুমটা বুক করতে বলবো?
আকাশ চোখ গরম করে তাকালো। না মানে মন্দ হয় না বল, প্রিয়া তোর সাথে? শিয়াকে অয়ন ভাইয়ের এই যে রেগে যাচ্ছিস ভেবে দেখিস যা বললাম। রাতুল আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, যান বাঁচানো ফরজ, দৌড়ে বেরিয়ে এলো আকাশের রুম থেকে। আকাশ মাথা এলিয়ে চোখ বন্ধ করলো চেয়ারের ওপরেই। প্রিয়াকে সত্যি আজকাল কাছে পেতে বড্ড মন চায়। সেদিনের পর থেকে মেয়েটাকে ভালো মতো দেখার সুযোগটাও পায় না। রাতে যে 2-1 দিন যাবে লুকিয়ে মেয়েটার রুমে, বিচ্ছু মেয়েটা অনেক রাত জাগে, না ঘুমালে সে যাবে কিভাবে? আর চোখে আর কতদিন দেখবে? বুকের ভিতরটা ছটফট করে সারাক্ষণ। দূরে থাকা আকাঙ্ক্ষার জিনিস একবার যখন কাছে পেয়ে যায়, সে মধুর স্বাদ টের পায়, তারপর কি আর দূরে রাখা যায়? সারাক্ষণ মেয়েটার শরীরের ঘ্রাণ পায় সে, ওই শরীরের মাতাল করা ঘ্রাণ নেশা জাগায় তার মস্তিষ্কে। শূন্য হয়ে যে মস্তিষ্ক গভীর থেকে গভীর আদরে ভরিয়ে দিতে মন চায় মেয়েটাকে। কিন্তু সে যে অবুঝ বালিকা তা বুঝলে তবে তো। বাচ্চা মেয়ে ভালোবাসায় এই এক সমস্যা বোঝে কম, আবার বুঝলে সেটা দুলেন বেশি। রেগে নেই সে প্রিয়ার ওপর, এই সামান্য কারণে সে তার প্রাণপাখির ওপর রাগ করে থাকবে এটা অসম্ভব। সম্ভব নয়, কিন্তু প্রিয়া তাকে সত্যি মন থেকে চায় কিনা? যতটুকু চাইলে সব কিছুর ঊর্ধ্বে তার সান্নিধ্যেই চাইবে, তাকেই পাশে চাইবে, কাছে চাইবে, কোনো অবস্থাতেই হাত ছাড়ার কথা ভাববে না। সেটা শতভাগ নিশ্চিত না হওয়া অবধি লিমিটে তাকে থাকতে হবে, মেয়েটাকেও রাখতে হবে। আজকাল মেয়েটার আশেপাশে থাকতেও ভয় হয় তার। সেদিন যে ভুল করতে যাচ্ছিল, প্রকৃতি সময় মতো বাধা না দিলে কি সর্বনাশ হতো সেদিন। তারপর প্রিয়া যে তাকে সবটার জন্য ব্লেম করতো না, তাকে দূরে সরিয়ে দিত না, তার কি নিশ্চয়তা আছে? ঘোরের মধ্যে যে আদর প্রিয়ার স্বর্গসুখ লাগবে, ঘোর কেটে গেলে প্রিয়ার সে আদর জোর জবরদস্তি সুযোগ নিয়ে তাকে অসম্মান করা লাগবে না, তার কি গ্যারান্টি? আকাশ চায় প্রিয়া বুঝুক তাকে, তার ভালোবাসাতে নিজে আকাশের মতো ভালোবাসতে শিখুক, আসমান জমিন এক করে খোদার কাছে তাকে চাইতে শিখুক, তবে তো তার ভালোবাসা সার্থক। আকাশ উঠে গিয়ে দাঁড়ালো খোলা জানালার সামনে, দুহাত গুজলো কালো প্যান্টের পকেটে, বাইরের বাতাসের বন্ধ করে নিল চোখ। তাকাল শূন্যে, সম্পূর্ণ আকাশ জুড়ে ভেসে উঠল তসর চোখে পৃথিবীর সবচাইতে সুন্দরী নিষ্পাপ এক কিশোরীর হাসি মাখা মুখ। হাসলো আকাশ, বিড়বিড়িয়ে বলল, ভালোবাসা কি এর ব্যাখ্যা আমার কাছে নেই। কখন কিভাবে কেন ভালোবেসেছি সেটা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ভালো লাগা, ভালোবাসা, প্রয়োজনীয়তা, আকর্ষণ, মোহ, মায়া, তার প্রতি আমার অনুভূতি, এগুলো দিয়ে আমি বর্ণনা করতেও পারবো না। শুধু জানি ওই একজোড়া চোখে চোখ রেখে গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাই। ঝুম বৃষ্টিতে সময় অসময়ে তার সাথে ভিজতে চাই। তপ্ত গ্রীষ্মে তার কপালে জমে ওঠা ওই এক ফোঁটা ঘাম মুছিয়ে দিতে চাই। পৌষের শীতল বাতাসে তার গায়ে উষ্ণতা হতে চাই। ভোরের ওই সূর্যোদয় থেকে গোধূলি বেলার সূর্যাস্ত তার সাথে দেখতে চাই। ভালো খারাপ প্রতিটি সেকেন্ড তার সাথে সান্নিধ্যে থাকতে চাই। তাকে 3 কবুলের সঙ্গী বানাতে চাই। মৃত্যু যখন দরজায় কড়া নাড়বে, শেষ একবার আমার জন্য তার কান্না ভেজা নরম মুখটা দেখতে চাই। মৃত্যুর পর ওই ম্যাজিক্যাল 7 মিনিটের প্রতিটা সেকেন্ড তার হাসিমাখা মুখের স্মৃতি চাই। সবশেষে এ জীবন, সে জীবন, 2 জীবনেই খোদার দরবারে হালাল করে একমাত্র আমার করে ওই একজনকেই পেতে চাই। নিচের দরজা খোলা শব্দ পেয়ে দৌড়ে বেরিয়ে এলো প্রিয়া। এ সময় প্রতিদিন রিয়ান ফেরে, সিঁড়ির কাছে আসতে দেখল সত্যি রিয়ান। প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হাসলো, উঠে এলো সিঁড়ি বেয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? প্রিয়া হাসলো, আগ্রহ নিয়ে জানতে চাইল, লাঞ্চ করবেন তো এখন? রিয়ান খানিকটা অবাক হলো, প্রিয়া কখনো এভাবে জিজ্ঞেস করে না। রোজ তাদের ডাইনিংয়ে দেখা হয়, নর্মাল টুকটাক গল্প হয় আর কি। তার বরাবরই তাড়াহুড়ো থাকে। শুধুমাত্র প্রিয়াকে এক নজর দেখতে বাসায় আসে লাঞ্চ করতে। মাথা ঝাঁকাল রিয়ান, হ্যাঁ করব, তবে ফ্রেশ হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। কথাটা বলে প্রিয়া সাহাস্যে নেমে গেল নিচে। রিয়ান ঘুরে তাকে দেখল প্রাণচঞ্চল সেই মেয়েটার ছুটে চলা
হাসলো সে। তাকে নিয়ে প্রিয়ার ভাবনা ভালো লাগছে তার। দ্রুত ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। প্রিয়া সত্যি অপেক্ষা করছে তার জন্য। রিয়ান আসতেই আবার অবাক করার কাজ করলো মেয়েটা। নিজ হাতে খাবার তুলে দিল রিয়ানের প্লেটে। খেয়ে নিন। রিয়ান মুগ্ধ হচ্ছে। সামান্য এতটুকুই যে তাকে এত শান্তি দিতে পারে ভাবিনি সে। মেজাতির ওপর উঠে যাওয়া বিশ্বাস ভাবনা এই মেয়েটার কারণে আজ মিথ্যে হতে বসেছে। নিজের এত বছরের বুকের জ্বালা মিটতে শুরু করেছে এই হরিণী চোখের কিশোরী শীতল করা দৃষ্টিতে। সেই মেয়েটাকে হারাতে চায় না, সম্ভব নয় হারানো। বাঁচবে না তবে এবার নিঃস্ব হয়ে যাবে সে। রিয়ান চোখ নামায় খাবারের দিকে। আপনার বাড়িতে কে কে আছে রিয়ান ভাই? মা, বাবা, দাদু, ছোট বোন। মিনি ফ্যামিলি, সো সুইট। রিয়ান মুচকি হাসল। আমি কিন্তু তোমার কথা সবই জানি মোটামুটি। শিয়া আমাদের খুব ভালো ফ্রেন্ড। প্রিয়া একগাল হাসল, মুখে পুরে নিল খাবার। রিয়ান দেখল মেয়েটাকে কি মিষ্টি দেখাচ্ছে। আর আপনার বন্ধুরা, ওদের গল্প বলিন শুনি। একই বাড়িতে থাকে অথচ আমি কারো সম্পর্কে জানি না, মানা যায়? রিয়ান পানিতে গলা ভেজালো। খাবার খেতে খেতে জবাব দিল, রাকিব এর শুধু মা আর ছোট একটা ভাই আছে বাসায়। ওর বাবা মারা গেছে বহু আগে। ওর গার্লফ্রেন্ড আমাদেরই আরেক ফ্রেন্ড রাকা। আমাদের প্রজেক্টটা শেষ হলে ওরা বিয়ে করবে। রেদওয়ানের জয়েন্ট ফ্যামিলি, বাবা চাচা সবাই আছে আকাশের মতো। আর ওর হবু বউ তুষি, কাবিন করে রাখা ওদের। ওরও একই কাহিনী, আমাদের প্রজেক্টের পর অনুষ্ঠান করে তুলে আনবে আর কি। আর রাতুল এর মা বাবা, ছোট ভাই একটা ভাই। আকাশের নাম শুনে আগ্রহ নিয়ে নড়েচড়ে বসল প্রিয়া। আর আকাশ ভাই, ওদের বিশাল ফ্যামিলি। ঢাকা শহরে বিশাল জৌলুস ওদের। বুঝতে পারছো? অয়ন ভাইকে তো চেনো, আকাশের বড় ভাই। আকাশ ছোট। ওদের আরেকটা বোন আছে। তাছাড়া ওদের বাড়ির অনেক সদস্য, চাচা চাচি কাজিন দিয়ে বাড়ি ভর্তি। অত মনে রাখতে পারবে না। রিয়ান হেসে খাওয়ায় মন দিল। প্রিয়ার মনটা ভালো হয়ে গেল নিমেষেই। আকাশের যৌথ পরিবার, তার বরাবরই যৌথ পরিবারের স্বপ্ন। তাদের আত্মীয় স্বজন কেউ নেই বললেই চলে। কেউই নেই। ছোটবেলা থেকে পরিবার তার 4 জন। একসাথে থাকার আনন্দ থেকে বঞ্চিত সে। রিয়ানের ফোন বেজে উঠল হঠাৎ। রিসিভ করলো সে। বেশ কিছুক্ষণ পর কল কেটে তাকালো প্রিয়ার দিকে। ঘুরে ভালো লাগে? প্রিয়া হেসে মাথা নাড়ল খুব। রিয়ান নিজেই হাসলো। সামনে আমাদের একটা ট্যুর আছে, আমরা সবাই যাচ্ছি। শিয়ারাতে এসে তোমাকে বলবে হয়তো। প্রিয়ার চোখ চকচক করে উঠল সাথে সাথে। সত্যি? কোথায় যাচ্ছি আমরা? কক্সবাজার। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পিকনিক আর কি 5 দিনের। প্রিয়ার খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে হলো। সে তো প্ল্যান করে রেখেছে সেদিনটা নিয়ে। আরও সুযোগ পেল সে। খোলা আকাশের নিচে সমুদ্রকে সাক্ষী রেখে ভালোবাসা প্রকাশ করার থেকে সুন্দর কিছু হয় নাকি? গুনগুনিয়ে গান গাইতে গাইতে কিচেনের দিকে যাচ্ছে প্রিয়া। সন্ধ্যা হয়ে এসেছে। সারাদিন রুমে একা একা মুভি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। ফ্রিজ খুলে মন মতো কিছু পেল খাওয়ার। ডয়ার থেকে শসা বের করে ধুয়ে নিল ভালো মতো। ডাইনিংয়ের কাছে লবণের জন্য আসতেই খট করে শব্দ হলো মেন দরজায়। চমকে উঠল প্রিয়া। এ সময় কেউ তো আসে না বাসায়। দরজা ঠেলে ভেতরে আসলো আকাশ। দ্রুত হাতে দরজা লক করে ঘুরেই দেখতে পেল প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে। রীতিমতো পাত্তা না দিয়ে পকেটে হাত গুজে পাশ কাটিয়ে উপরে উঠতে পার বাড়ালো। প্রিয়া সাহস নিয়ে একটা কাজ করে বসলো। সামনে এসে দাঁড়ালো আকাশের। প্রিয়ার এমন আচরণ আশা করেনি আকাশ। প্রিয়া ঘেঁষে সামনে দাঁড়াতেই চমকে দুপা পিছিয়ে গেল সে। মুখ চূড়ান্ত কঠিন আর কপালে বিরক্তির ভাঁজ ফেলে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। কি হয়েছে? সামনে দাঁড়িয়ে আছো কেন? কথা আছে। আমার নেই। কেন নেই? রাবিশ। বিরক্ত করো না, রাস্তা ছাড়ো। যদি না ছাড়ি? আকাশ তপ্ত চোখে তাকালো। প্রিয়া মনে মনে ভয় পেলেও প্রকাশ করলো না সেটা, বরং উল্টো কোমরে দুহাত রেখে সিরিয়াস ভঙ্গিতে এগিয়ে এলো খানিকটা। কি সমস্যা? পাত্তা দিচ্ছেন না কেন? পাত্তা কিভাবে দেয় বোঝেন না? কিভাবে দেয়? আকাশ মুখ গম্ভীরই রাখলো। উদাস গলায় বলল, দিচ্ছিলাম তো, তখন তো চরিত্রহীন বেহায়া অসভ্য বলে মুখে ফেনা তুলে ফেললে।
প্রিয়ার সেদিনের কথা মনে পড়ে গেল। বুকের ভেতরটায় চিনচিন করে উঠল। আকাশ সত্যি সেদিন এর বিষয়টা নিয়ে অভিমান করে আসে স্পষ্ট বুঝতে পারল। মুখ গোমরা করে বলল, আর বলবো না। আকাশ মনে মনে হাসল, তবে মুখ নির্বিকার রেখে বলল, তার মানে যা করেছিলাম তা আবার করতে বলছো? প্রিয়া লজ্জা পেল অনেকটা, মাথা নামিয়ে মেঝেতে দৃষ্টি রাখল। অসভ্য লোক, সেটা কখন বললাম? আকাশের মুখে আসা হাসি সযত্নে লুকিয়ে ফেলল। এই যে আবার বলল অসভ্য। প্রিয়া মুখ তুলল না, মিনমিনি গলায় বলল, আপনি মহা পেঁচানো লোক। আকাশ লুকিয়ে বাঁকা হাসল, গলাটা নরম করে বলল, নো ডিয়ার, কোনো প্যাচ নেই, সত্যি তোমার হাতের ওটার মতো। প্রিয়া হাতের দিকে তাকালো, তার হাতে একটু আগে ফ্রিজ থেকে বের করা শশাটা ধরা। হঠাৎ এটার উদাহরণ বুঝল না সে। আগ্রহ কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা তো শশা, পছন্দ আপনার, খাবেন? বোকা মেয়েটার কথায় দারুণ হাসি পাচ্ছে আকাশের। জ্বালাতে ইচ্ছে হচ্ছে খুব। বাঁকা গলায় বলল, তোমার পছন্দ? প্রিয়া সজোরে মাথা নাড়ল ওপর নিচে। খুবই, তাই তো খাচ্ছি। আকাশ খানিকটা এগিয়ে এলো তার দিকে। প্রিয়া ভরকে পিছিয়ে গেল দুপা, পিঠ ঠেকল চেয়ারে। আকাশ মুখ নামিয়ে আনলো প্রিয়ার কানের কাছে, হাসকি স্বরে বলল, আই এম ইমপ্রেসড। যা, মাফ করলাম, এখন থেকে আবার পাত্তা দেব, বেশি করে ফেললে একটু ওয়ার্নিং দিয়ে দিও। হ্যাঁ, আর ওটা তুমিই খাও, আমারও পছন্দ, তবে খেতে না, খাওয়াতে। আফটার অল আমার মনটা বিশাল এতে, ইনফ্যাক্ট বাকি সবও। আকাশ কথাটা বলে পাশ কাটিয়ে চলে উঠে গেল উপরে। প্রিয়া ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বরাবরের মতোই লোকটার কাছে আসা এলোমেলো করে দিয়ে গেল তাকে। চোখ বুজে টেনে নিল আকাশের শরীরের ঘানের অস্তিত্ব। মাথাটা ঝিমঝিম করে উঠল, ফট করে চোখ মিলল সে। হাতে গল্পের বই নিয়ে বিছানায় একাত ওকাত গড়াগড়ি করছে প্রিয়া। বোর হওয়াতে একটা লিমিট থাকে নাকি? এতদিন তাও পরীক্ষার চাপে পড়াশোনা করতে হতো, সময় কাটত। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এখন আর সময় কাটতে চায় না। সারা দিন একা একা বই পড়ে আর মুভি সিরিজ দেখে দেখে সময় কাটে না। ফোন হাতে নিল সে, সময় দেখল এক নজর, রাত 8টা বাজে। এখনো বাসায় কেউ আসেনি। সন্ধ্যাবেলা সেই যে আকাশ কি একটা কাজে এসেছিল, তারপর কখন চলে গেছে তাও টের পায়নি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা হালকা, বোধহয় বৃষ্টি নামবে। বইটা উপর করে রাখলো সে, নিজে উপর হয়ে শুয়ে দুহাত ভাঁজ করে জানালার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি আর এখানে নতুন কি? 12 মাসের 10 মাসেই তো বৃষ্টি নেমেই থাকে। সন্ধ্যায় নাস্তা খাওয়ার দরুন এখন অবধি খিদে পায়নি তার। পাবে পাবে করছে, বাতাস ছাড়ছে বাইরে। প্রিয়া উঠে গিয়ে জানালা বন্ধ করে এসে বসলো বিছানায়। ফোন করলো শিয়ার নাম্বারে। 2বার কল করার পরেও কল তুলল না। তার আসলে ভয় ভয় করছে, এত বড় বাড়ি, তার উপর জঙ্গল আশেপাশে। রাত হয়েছে, ঝড় নামে যদি ইলেকট্রিসিটি বন্ধ হলো বলে ভয় ভয় করছে তার এখন। এ বাড়ির কারো নাম্বার নেই তার কাছে, থাকলে তো ফোন করে খোঁজ নেওয়া যেত শিয়ার। কখন ফিরবে, রাত হবে কিনা, আজ বাসার সবার নাম্বার নেবে সে মনে মনে ঠিক করে। ফোন হাতে বের হলো রুমে থেকে। না, কেউ সত্যিই ফেরেনি। এর মধ্যে পাকনামি করে হাঁটাহাঁটির মানি হয় না। এর চেয়ে ভালো কাঁথা মুড়ি দিয়ে নিজের রুমে বসে থাকা। কেউ এলে বের হওয়া যাবে না হয়। প্রিয় রুমে এসে ভয় কাটাতে কমেডি মুভি চালু করে বসলো। না, ভয় তো যাচ্ছে না। জানালার পর্দাগুলোর ভালো মতো টেনে দিল। বাইরে বিদ্যুৎ চমকানোর আলো যাতে ভেতরে না আসে, কিন্তু আলো না হয় আটকালো। বাস পড়ার শব্দ, সেটা কিভাবে আটকাবে? সিনেমায় মন দেওয়ার চেষ্টার মাঝেই ফোন বেজে উঠল শিয়ার ফোন। তড়িঘড়ি করে রিসিভ করলো প্রিয়া। প্রিয়ও ভয় করছে তাই না? খুবই। আপু, কখন ফিরবি? আমার ফিরতে দেরি হবে তো, আমি তো শহরে এসেছি। প্রিয়া মৃদু আর্তনাদ করে উঠল, বলিস কি? ফিরতে তো মনে হয় অনেক দেরি। তা তো একটু হবেই, একটা আর্জেন্ট মিটিংয়ে এসেছিলাম, এখনো চলছে। ঝড় হবে বোধহয়। ফিরবি কিভাবে এত রাতে? আমি একা নয়, রেদওয়ান, রিয়ানরা আছে, ওরাও ফিরবে, ওদের সাথে ফিরবে। ভয় তো তোকে নিয়ে হাসছে। আকাশ ফিরেছে না তো কেউ ফেরেনি এখনো। সে খানিকক্ষণ চুপ করলো, কিছু একটা ভাবলো হয়তো, তারপর বলল, ভয় পাস না, রাতুল আর আকাশ ওখানে আছে, কিছুক্ষণের মধ্যে কটেজে ফিরবে হয়তো। আমি আকাশকে মেসেজ করে দিচ্ছি, আর তোকেও আকাশের নাম্বার সেন্ড করছি। ভয় পেলে সাথে সাথে ওকে কল করবি, তুই সাবধানে ফিরিস। প্রিয়া ফোন রাখলো।
কিছুক্ষণের মধ্যেই শিয়ার ফোন থেকে মেসেজ আসলো, আকাশের নাম্বার পাঠিয়েছে। নাম্বারটা দেখে হুট করে কেমন যেন ভয় কেটে গেল অনেকটা। নাম্বারটা আপুর থেকে কিভাবে নেওয়া যায় অনেক ভেবেছে, কেমন একটা লজ্জা লজ্জা লেগেছে। আর আকাশের থেকে নাম্বার চাওয়া তো তার জন্য অসম্ভব। ঝটপট নাম্বারটা সেভ করে নিল সে, তাকিয়ে হাসল। হঠাৎ কি একটা মনে হলো, তার দুষ্টু বুদ্ধি চাপলো বোধহয়। তার নাম্বার তো আকাশের কাছে নেই, একটু মজা নিলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ, মেসেজ দিয়ে বসলো আকাশকে। রিপ্লাই আসলো সাথে সাথে। প্রিয় অবাক হলো, লোকটা ফোন কানের সামনে, চোখের সামনে নিয়ে বসেছিল নাকি। কেমন আছো? ভালো। কে? আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি। আপনি কে? তোমার রাতের ঘুম হরণ করতে চাই। মেসেজটা পাঠিয়ে হেসে কুটি কুটি হলো প্রিয়া। এবার দেখে কি রিপ্লাই দেয় লোকটা। বেশ কিছুক্ষণ পরেও আর রিপ্লাই আসছে না দেখে আবার মেসেজ পাঠালো। কি গো, ভয় পেলে? প্রিয়াকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মেসেজ আসলো। মেসেজটা দেখে রীতিমতো কাশি উঠে গেল প্রিয়ার। এখন আসবো নিজের ঘুম হরণ করাতে, আমি রেডি কিন্তু। প্রিয়া হা হয়ে তাকিয়ে রইল মেসেজটার দিকে। কি অসভ্য লোক রে বাবা, এভাবে ফ্লার্ট করে মেয়েদের সাথে। সিসি, কি বলবে সে এখন? তার তো রাগ হচ্ছে। কি হচ্ছেটা কি রাতুল? ফোনটা রাখো বলছি। দাঁড়া না, দেখি মালটাকে। কথাটা বলে চোখ বন্ধ করে দাঁতে জিভ কাটল সে। এ টাইপের শব্দ মেয়েদের প্রতি আকাশ একদম পছন্দ করে না। সাথে সাথে শুধরে নিল, না মানে এভাবে ফ্লার্ট করছে, দেখতে দে না তোর কোনো প্রণয় প্রার্থী। আকাশ ড্রাইভিংয়ে মন দিল। এমন আননোন নাম্বার থেকে অঢেল কল মেসেজ আসে। রাতুলদের এ নিয়ে ফাজলামির শেষ নেই। তাকে এমন মেসেজ দেয় বেশিরভাগ মেয়েরই মেন কথা থেকে ওয়ান নাইট স্ট্যান্ড। হতাশায় মাথা নাড়ল সে, আর চোখে দেখলো একবার রাতুল ফোন হাতে বসে আছে। দোস্ত, মেয়েটা বোধহয় চমকে গেছে, দেখ রিপ্লাই দিচ্ছে না। কি উল্টাপাল্টা বলেছিস বলতো? দেখ না আরও কি কি বলি, তারপর যেন ধমক দেব না, চরিত্র বেচার শিক্ষা পেয়ে যাবে। আকাশ কিছু বলল না। লোকেশন দেখাচ্ছে আরও 10 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। ফোন বেজে উঠতেই রাতুল ফোনটা বাড়িয়ে দিল তার দিকে। শিয়া কল করেছে, রিসিভ কর। রাতুল কল রিসিভ করে লাউডে দিয়ে ধরলো সামনে। ওপাশ থেকে শোনা গেল শিয়ার গলা। আকাশ, হ্যাঁ বলো। কোথায় তুমি? কটেজে ফিরছি। ও, ওটার জন্যই। কতক্ষণে ঢুকছো? 10 মিনিট। রাতুলের সাথে? হ্যাঁ, কোনো দরকার? দরকার বলতে ঝড় হবে বোধহয়, প্রিয়াটা একা কটেজে, আমাদের তো ফিরতে দেরি হবে। ও তো ভয় পায় বাস পড়লে, তার জন্য। চিন্তা করার দরকার নেই, আমরা যাচ্ছি। হ্যাঁ, আমি সেটাই বলছি, ওকে একটু কল করে। কেমন? আমি মিটিং থেকে এত কথা বলতে পারছি না। তোর নাম্বার অবশ্য ওকে দিয়েছি, ওর নাম্বারটা আমাকে টেক্সট করো, আমি জানিয়ে দিচ্ছি ভয় না পেতে। থ্যাংক ইউ। রাতুল কল কেটে আবার মেটার মেসেজ চেক করলো। না, এখনও রিপ্লাই আসেনি। মেয়েটা বোধ হয় ভয় পেয়েছে। আকাশের দিকে তাকালো। সামনে মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে আকাশ। একটা কাজ করতে পারিস কিন্তু, প্রিয়া যেহেতু ভয় পায় একা থাকতে। কি দরকার মেয়েটাকে একা রাখার? তুইও একা রাতে ঘুমা পারিস না? ওই শাট আপ রাতুল, বাজে বকিস না। ওহ, মনের কথা আমি মুখ ফুটে বলি বলে আমি খারাপ? বলতে হবে না, চুপ থাক। শেয়ার মেসেজ আসতে হা হয়ে গেল রাতুল। এক প্রকার চেঁচিয়ে উঠল, এ আকাশ! ছেলেটা অকারণে চেঁচায় বিরক্ত চোখে তাকালো এক নজর। কি হয়েছে? নাম্বারটা বলেই ফোনটা এগিয়ে ধরলো তার সামনে। শেয়ার মেসেজ। হ্যাঁ, প্রিয়ার নাম্বার তো। কল করে বল রাস্তায় আসছি, 5 মিনিটে ঢুকছি, ভয় নেই পেতে। রাতুল বড় বড় চোখ করে দুদিকে মাথা নাড়ল। সেটা না। তাহলে কি? ওই মেয়েটা। কোন মেয়ে? একটু আগে যে মেসেজ করেছিল। তো? আকাশ এবার চূড়ান্ত বিরক্ত হচ্ছে। এত হেয়ালিপনা কথা সে একদম পছন্দ করে না। তাকালো না রাতুলের দিকে। আরে ওই মেয়েটা প্রিয়া, মানে ওটা প্রিয়ার নাম্বার। কি? আকাশ আচমকা ব্রেক করলো গাড়ির, ফোনটা হাতে নিল। হতভম্ব হয়ে গেল সে। সত্যি ওটা প্রিয়ার নাম্বার। খানিকক্ষণ লাগলো বুঝতে। বাঁকা হাসলো এবার। ফোনটা ছুড়ে দিল রাতুলের দিকে। সাথে সাথে ক্যাচ ধরল সে। ম্যাডাম আমাকে নাচাতে চাইছে, ব্যাপার না, যাচ্ছি আমি। রাতুল দুষ্টু হাসলো। নাচতে নাকি নাচাতে? দুটোই। তাহলে কি আমার কি তাহলে আজ রাতে কটেজে ফেরা উচিত? আই মিন কাবাব মে হাড্ডি হব কিনা আবার? ডবল মিন করিস না, তাছাড়া তুই থাকবি তোর রুমে। রাতুল কপট চিন্তিত গলায় বলল, রুমগুলো কি সাউন্ড প্রুফ? আকাশ গরম চোখে তাকালো রাতুলের দিকে।
রাতুল দুহাত ক্ষমা চেয়ার ভঙ্গি করে ফিক করে হেসে ফেলল। মিনিট দুয়েকের মধ্যে গাড়ি এসে ঢুকলো কটেজে। গাড়ি পার্কিং লটে রেখে বাড়ির ভেতরে ঢুকলো দুজন। প্রিয়া বোধহয় এই অপেক্ষাতেই ছিল, তবে বের হলো না নিজে থেকে। একবার দরজা খুলে উকি দিয়ে দেখলো কে কে এসেছে। রাতুলকে নিজের রুমে ঢুকতে দেখলো, তবে আকাশকে দেখতে পেল না কোথাও। গুটি গুটি পায়ে বেরোলো। আকাশের রুমের সামনে গিয়ে বুঝতে পারলো আকাশ আরও আগে রুমে ঢুকে গেছে। আবার আগের মতোই নিজের রুমে চলে আসলো। আচ্ছা, সে যে মেসেজ করেছিল আকাশ কি সেটা জানে? না, জানবে কিভাবে? তার নাম্বার লোকটার কাছে থাকলে তবে তো। সে বেশ কিছুক্ষণ হলো অপেক্ষা করছে রেদওয়ানদের জন্য। আগেই বলেছিল যাওয়ার সময় ওদের সাথেই যাবে। এখন ফোনে পাচ্ছে না। এদিকটায় ঝড় না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি আছে। সময় দেখলো রাত 9:30 বাজে। কিরে, শিয়াকে রেখে যাবি মানেটা কি? নেটে একা একা ফিরবে কিভাবে? রাকিবের কথায় রেদওয়ান হাসলো, তবে গাড়ি থামালো না, উল্টো আরো গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। একা ছেড়ে যাচ্ছি কে বলল? তবে ফিরবে কার সাথে? রিয়ান মাথার পিছনে গাঁটটা মারল রাকিবের। হাদা তুই একটা। সামান্য বিষয়ে মাথায় ঢুকলো না অয়ন ভাই আসছে না। রাকিব বন্ধুদের প্ল্যানটা বোধহয় হতেই হো হো করে হেসে উঠল। সত্যি তো এটা সে ভাবেনি। সেরা সেরা। রাকিবের উচ্ছ্বাস দেখে রেদওয়ান রিয়ান হাসলো। কিছুক্ষণ আগেই প্ল্যানটা করেছে দুজন একসাথে সময় কাটালে যাই হোক হবে তো একটা। রেদওয়ান পাশ ফিরল। রাকিব তাকালো রাকিবের দিকে। হাসানকে কল দিয়ে বল ইমার্জেন্সি কিছু একটা বলে আজকে নিজের বউয়ের কাছে চলে যেতে। ওর বউয়ের কাছে পাঠাতে তোরা তো চিন্তা কেন? ইস, তোর কি রাতুলের রোগ ধরলো রাকিব? হাসান ওদের মধ্যে কাবাবের হাড্ডি হয়ে থাকবে। উফস, সরি বুঝছি, দাঁড়া। হাসানের সাথে কথা বলে কল কাটলো রাকিব। ডান। এবার ঝগড়াই করুক আর মারামারি করুক, একসাথে থাকুক তো আগে, নিজেদেরটা বুঝে নিবে। অয়ন ক্লান্তের বিদায় জানিয়ে বাইরে আসতে হাসান হু হু করে উঠল। স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার বউ অসুস্থ স্যার, একটাবার একটু বাড়ি যেতে হচ্ছে। হাসান চলে গেলে তার থেকে গাড়ির চাবিটা নিয়ে নিচে আসছে। চোখে পড়ল শিয়া। মেয়েটা দাঁড়িয়ে আছে গেটের সামনে, ব্যস্ত ভঙ্গিতে সময় দেখছে। কাউকে বারবার কল করেও বোধহয় পাচ্ছে না। অয়ন নড়ল না, দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বুঝতে ছিল বিষয়টা। পকেটে ফোন বেজে উঠতেই দেখলো রেদওয়ানের মেসেজ। ভাই, একটা প্রজেক্টের জন্য আমার সেকেন্ড সাইডে যেতে হচ্ছে। শিয়াকে নিতে পারলাম না, ওকে প্লিজ নিয়ে ফেরো। একা মেয়েটা ফিরতে সমস্যা হতে পারে। অয়ন মেসেজটা দেখলো। স্পষ্ট হলো শিয়ার দাঁড়িয়ে থাকার কারণ। একই সময় শিয়ার ফোনেও একই মেসেজ আসলো। শিয়াও দেখলো মেসেজটা। ততক্ষণে অয়ন এসে দাঁড়িয়েছে পাশে। শিয়া ঘুরে দাঁড়াতে দেখলো তাকে। অয়ন কিছু বলল না, পাশ কাটিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সামনে এসে দাঁড়ালো, গাড়ি নিয়ে উঠে এসো। কথাটা বলে শিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই গ্লাস উঠিয়ে নিল। শিয়া থ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে সে? ঘড়িতে তাকালো, 9:45 বাজে। এখন বাস বা উবার পাওয়া ওদিকটার জন্য প্রায় অসম্ভব। তাছাড়া প্রায় 3 ঘন্টার রাস্তা। সে যাবে কি করে? বাধ্য হয়ে বিনা বাক্যে উঠে গিয়ে বসল। অয়ন গাড়ি স্টার্ট দিল। আশ্চর্যজনকভাবে অয়ন একটা কথা বলছে না, মুখ কঠিন করে ড্রাইভিং করছে। সে বেশ কয়েকবার তাকালো আর চোখে। অয়ন একেবারের জন্য পাশে তাকাচ্ছে না, দৃষ্টি একদম সোজা রাস্তাতে। সের মনে পড়ে গেল সেদিনের কথা। বুকটা চিনচিন করে উঠল তার। চর মেরেছিল অয়নকে, তাই কি রেগে আছে এখনো? হয়তো। সে কি করত? আর কত নিজেকে সামলাবে সে? আর কত কি সহ্য করবে? বিকট শব্দে হুড়মুড় করে উঠে বসলো প্রিয়া। ডিনার করে শুয়েছিল প্রিয়া। কখন চোখ লেগে গেছে জানি না। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, দরজা জানালা সব আটকা, তবুও আওয়াজ হচ্ছে। গাছপালার ডাল ভেঙে পড়ার আওয়াজও পাওয়া যাচ্ছে। অন্ধকার ঘর, ইলেকট্রিসিটি চলে গেছে এরই মধ্যে বুঝতে পারলো। অন্ধকারে আশপাশ হাতড়ে ফোন বের করলো। রাত 10:30 বাজে। শিয়ার মেসেজ পেল, আসছে, তবে অনেক রাত হবে, খেয়ে ঘুমিয়ে পড়তে বলেছে। প্রিয়া কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে বসল। কয়েক সেকেন্ড পরপর বাস পড়ছে প্রচণ্ড শব্দ করে। ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে। কি করবে? বের হবে সে, যাবে আকাশের রুমে। খারাপ দেখায় এত রাতে গেলে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল না।
ভয় কিছুতেই কমছে না, বরং শব্দ আরও কেঁপে কেঁপে উঠছে সে। ফোনের ফ্ল্যাশ জ্বলে বের হলো সে। দরজা খুলতে হাত দিতে চমকে উঠল। তার দরজার লক খোলা, অথচ তার স্পষ্ট মনে আছে খাবার খেয়ে রুমে ঢোকার সময় লক করে ঢুকেছিল। দরজা খুলে উকি দিল বাইরে একবার। করিডোর অন্ধকার, আকাশ রাতুল দুজনেই রুম বন্ধ। এক পা করে এসে দাঁড়ালো আকাশের রুমের সামনে। দ্বিধা করলো অনেকক্ষণ। শেষ বাসটা পড়তেই হুড়ুহুড়ি করে কড়া নাড়ল দরজায়। আকাশ মৃদু আসলো ভেতর থেকে। রকিং চেয়ারে বসেছিল সে। এতক্ষণ প্রিয়ার রুমে ছিল সে। মেয়েটা ঝড়ে ভয় পায়, দারুণ ভয় পায় অন্ধকারেও। এর মধ্যে একলা থাকতে যে পারবে না তা সে জানত। সব রুমে ডুপ্লিকেট চাবি আছে। প্রিয়ার রুমেরটা সে কাছে রেখেছিল। এতক্ষণ বসেছিল প্রিয়ার পাশে, বিভোর হয়ে দেখছিল ঘুমন্ত প্রেয়সীকে। তবে প্রিয়া নড়েচড়ে উঠতেই বেরিয়ে আসে সে। অন্ধকার থাকায় ভালো ফায়দা হয়েছে। প্রিয়া টের পায়নি, পেলে ভূত ভেবে চিৎকার করে বাড়ি মাথায় তুলত। দরজায় ক্রমশ কড়া নাড়ার শব্দ আসছে। এবার কণ্ঠ শুনতে পেল, ভয়ের তো কাঁপা কাঁপা আওয়াজে। আকাশ ভাই জেগে আছেন? আকাশের মেজাজ খারাপ হলো। ভাই কি? কোন জন্মের ভাই লাগে ওর সে? ইচ্ছে হলো ওখানটায় সারা রাত দাঁড় করিয়ে রাখতে। পাক ভয়, একটু শিক্ষা হোক। ভাই ডেকে তার কলিজা ছিদ্র করে দেওয়ার শাস্তি এটা। তবে সেটা সে করল না। ধীর পায়ে উঠে গিয়ে খুলল দরজা। দু হাতে ফোন চেপে ধরে অসহায় চোখে তাকিয়ে আছে প্রিয়া। ওকে অবশ্য ভূতই লাগছে। ফোনের ফ্ল্যাশ বোকা নিজের দিকে ধরে রেখেছে। আর ম্যাডামের চুল কখনো বাঁধা থাকা দেখতে পারা তো অষ্টম আশ্চর্যের একটা বিষয়। গায়ে ডাস্টিং পিঙ্ক কালারের একটা টি শার্ট আর ক্রিম কালারের স্কার্ট, গলায় ক্রিম কালারের একটা ওড়না পেঁচানো। আকাশ দরজা ছেড়ে সরল না, দুভুরু উঁচালো। কি দরকার? ভেতরে আসি। আকাশ হাত ঘড়ির দিকে তাকালো, গম্ভীর মুখটা তুলল। রাত 11টা বাজে। সময় এখানে কি? এমন সময় আবার শব্দ করে বাজ পড়ল। প্রিয়া আকাশকে ঠেলে হুড়মুড় করে ঢুকলো ঘরের ভিতর। আকাশ বুকের উপর দুহাত গুজে ঘুরে তাকালো। কি হলো এটা? আমার ভয় করে আকাশ ভাই। মহাফাজিল মেয়ে। আবার ভাই বিরক্ত হলেও মুখে বলল না সেটা। গলা কঠিন করে বলল, রাত বিরাতে নিজে আসো, অথচ পরে তো উল্টাপাল্টা ব্লেম আমাকে করো। বেরো। প্রিয়া বের হলো না। মাথা নাড়ল দুদিকে। যাবে না গিয়ে কাচুমাচু হয়ে বসলো সোফার ওপর। আকাশ চিন্তিত মুখে দেখলো। দরজা উকি দিয়ে বাইরে খেয়াল করলো। দরজা লক করে এসে বসলো চেয়ারে। প্রিয়া দু হাতে কান চেপে বসে আছে। ভয়ার্ত মুখটা দেখে আকাশের বুকের ভিতর ঝড় শুরু হলো বোধহয়। কেমন বিড়াল ছানার মতো চোখ দুটো মেটার। গুটসিটি মেরে বসার স্টাইলে বিড়াল ছানাই লাগছে। আকাশ পাশ ফিরে বসলো। ফোন ল্যাপটপ সুইচ অফ হয়ে আছে। সময় কাটাবে কি করে সে? জানলা হালকা খুলে দিয়ে বসলো। লাগিয়ে দিন না সব, ভয় করে তো। আকাশ লাগালো না, নির্বিকার বসে রইল। প্রিয়া দেখলো সেটা, খেয়াল করলো তাকে। রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে। গায়ে ব্ল্যাক শার্ট আর ট্রাউজার। ইস, কালোতে বুঝি পুরুষ মানুষ এত সুন্দর লাগে। বাইরে ঝুম বৃষ্টি, ঘন ঘন বাস পড়ছে। আলোতে দেখা যাচ্ছে মানুষটার মুখ। একই ঘামছে কেন? বাইরে থেকে তো হু হু করে বাতাস আসছে। একটু পরপর শ্বাস ছাড়ছে জোরে জোরে। শরীর খারাপ কি? প্রিয়া উঠে এগিয়ে এলো আকাশের দিকে। মিনমিন করে শুধালো, আপনার কি শরীর খারাপ লাগছে? আকাশ তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া চোখ সরিয়ে নিল সাথে সাথে। এ চোখের এই দৃষ্টি সে তো চেনে, খুব চেনে। সেদিন বুকের ভিতরটা ধক করে উঠল। এলোমেলো লাগলো নিজেকে খানিকটা। তবে সরল না। আবার একই প্রশ্ন করল, বললেন না তো খারাপ? প্রিয়ার কথা শেষ করতে পারল না। আকাশ হুট করে দাঁড়িয়ে পড়ল। পিছিয়ে গেল সে দুপা। আকাশ তাকে রইল প্রিয়ার দিকে। ঝলসে দেওয়ার মতো মায়া ওই চোখে মুখে। তবে সামলে নিল নিজেকে। এক ভুল বারবার করে ভালোবাসা মানুষকে অসম্মান করা কোনো পৌরুষত্ব নয়। কণ্ঠ ভারী করে বলল, রুমে যাও, দরজা খোলা রাখো। আমার দরজা খোলা রাখবো, ভয়ের কিছু নেই। প্রিয়া মাথা নাড়ল দুদিকে। আমি যাব না এখান থেকে। ঝড় হচ্ছে, আমার একা ভয় করে। তুমি এখানে থাকলে আমার ভয় করে। প্রিয়া অবাক হলো। সে থাকলে ভয় করে মানে কি? সে কি বাঘ নাকি ভাল্লুক? চোর ডাকাত তো নয়। গাল ফুলিয়ে বলল, ঝড়ের সময় কাছে কেউ থাকলে ভয় করে। তুমি থাকলে ভয় করে। প্রিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল।
কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে আকাশের। এক নজর তাকালো সেদিকে, সত্যি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। এ চোখের টান সে নিজে উপেক্ষা করতে পারে না, কেমন চুম্বকের মতো টানে নাড়িয়ে দেয় তার নারী সত্তা। হঠাৎ কি হলো প্রিয়ার? ভয় ডর ফেলে এগিয়ে গেল আকাশের দিকে। আকাশ কপাল ভাঁজ করে খেয়াল করলো সেটা। সরল না ওখান থেকে। আপনি কি আমাকে খেয়ে ফেলবে? আকাশ বাঁকা হাসলো এবার, পকেটে গুজলো দুহাত, মাথা নাড়ল। আমি খেয়ে ফেলতে পারি। প্রিয় বাঁকা হাসলো, কেমন একটা নিঃস্বার্থ কণ্ঠে বলল, কন্ট্রোল নেই নিজের ওপর। আকাশ দৃষ্টি স্থির তাকালো মেয়েটাকে। মেয়েটা আজ তাকাচ্ছে তার চোখে, এই যেমন এখন চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে, যেটা কখনো করে না। আকাশের বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। মেয়েটার এই দৃষ্টি বুঝতে পারছে সে, কিন্তু এটা হওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করলো আকাশ। আছে কন্ট্রোল, কিন্তু এখন করতে ইচ্ছে হচ্ছে না। আবহাওয়া অন্য কিছু বলছে, ওয়ার্নিং দিচ্ছে, রুমে যাও। প্রিয়া খিলখিল করে হেসে উঠল। আকাশে নিজেকে দমিয়ে রাখতে কষ্ট হচ্ছে এক প্রকার। পকেটের ভিতর মুঠো করে ধরল দুহাত। এ হাসি বুকে চাকুর মতো খোঁচাচ্ছে। নিজের ওপর এতটুকুন কনফিডেন্স নেই? প্রচুর কনফিডেন্স, তার জন্যই তো রুমে চলে যেতে বলেছি। আমার কনফিডেন্সের পরীক্ষা নিতে গিয়ে নিজের সর্বনাশ করতে না চাইলে যাও, যদি তবুও না যাই। প্রিয়ার কথা অন্যরকম শোনাচ্ছে, ভয়ঙ্কর শোনাচ্ছে। ভয় পাচ্ছ না দেখছি, এত সাহস দেখিও না। আমি নিজেকে এখন হারিয়ে ফেলবো, তুমি বিলীন হবে, কিন্তু সেটা তোমারই অসম্মান। প্রিয়ার এবার অস্বাভাবিক একটা কাজ করে বসলো, আরও দু পায়ে গেল আকাশের দিকে। আকাশ বসে পড়ল ডেস্কের ওপর, পেছনে হাত ভর দিয়ে। মেয়েটার কাহিনী তার সুবিধা লাগছে না। এতদিন তো মেয়ে না বুঝে অত্যাচার করত, আজ তো মনে হচ্ছে প্ল্যান করে। আকাশের গলা কাঠ হয়ে আসছে, কিছু বলল না সে। উল্টো প্রিয়া মুখ এগিয়ে নিল বেশ খানিকটা, ফিসফিসে বলে উঠল, বিলীন হতে চায় আজকে। আকাশের বাঁধ ভেঙে যেতে চাইছে, ঠোঁট কামড়ে শক্ত হয়ে আছে। কেন সর্বনাশ ডাকছো নিজের? সাথে আমারও কলঙ্ক লেগে যাবে তোমার। প্রিয়া দুহাত আকাশের দুপাশে টেবিলে ভর দিল, একদম মুখোমুখি গেল আকাশের। মাত্র 1.5 ইঞ্চির তফাৎ দু ঠোঁটের মাঝখানে। আকাশ ঘামছে এবার। মারবে আজকে, নিজেও মরবে। লাগুক একটু ক্ষতি কি? আপনি সে কলঙ্কের দাগ ঢেকে দিবেন। খুন করতে চাইছো আমাকে? খুনি হতে যাচ্ছি। আকাশ থাও মেরে চুপ করে রইল। খুন হয়ে গেছে ইতিমধ্যে সে, আর কি বাদ আছে হওয়ার? হঠাৎ খানিকটা পিছিয়ে খিলখিল করে হেসে ফেলল প্রিয়া। আকাশ হতভম্ব হয়ে গেল। প্রিয়া হাসতে হাসতে মেঝেতে বসে পড়ছে প্রায়। পুরুষ মানুষ বুঝি মেয়ে মানুষের কাছে গেলে এভাবেই খাই হারায়। আকাশ হাঁপ ছাড়ল। যাক, মেয়ে হুঁশে ছিল, তাকে জ্বালানোর জন্য এত কিছু। খানিক রাগ হলো তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। একবার যদি সে বাদ ভাঙতো তখন বুঝতো মজা। সব শোধ তুলবে সে। কি হলো, কথা বলছেন না কেন? কেমন ভয় দেখালাম বলুন? প্রিয়ার হাসি থামছে না। খুব পুণ্যের কাজ করে ফেলেছে যেন। সবার সামনে কন্ট্রোল হারাই না, স্পেসিফিক কারোর সামনে। প্রিয়ার হাসি থেমে গেল। এ সময় আর তাকাতে পারল না। তখন তো মজা করার মুডে ছিল, তাছাড়া কিছুইতেই সে ওই চোখে চোখ রাখতে পারে না। উঠে দাঁড়ালো বসা থেকে। কি করা উচিত তার? চলে যাবে নাকি আকাশকেই রেগে বের করে দিবে? আকাশেই। আমাকে কি চলে যেতে বললেন? আকাশ কিছুই বলল না। বাইরে ঝড় একদম কমেনি। দেয়ালে ঝোলানো গিটারটা নামালো, এগিয়ে গিয়ে বারান্দায়। থাই দরজা বেশ খানিকটা খুলল। বাইরের ঝড়ো হাওয়া হুড়মুড়িয়ে ঢুকছে ঘরে। প্রিয়া শক্ত হাতে ওড়না চেপে রাখলো গায়ের ওপর। আকাশ তাকালো প্রিয়ার দিকে, ইশারা করলো সেদিকে যাওয়ার। প্রিয়া বাধ্য মেয়ের মতো এগিয়ে গেল। বেতের সোফা এগিয়ে দিল আকাশ তার দিকে। নিজে বসলো একটাই, গিটারে টুংটাং শব্দ আনছে। প্রিয়া আগ্রহ নিয়ে তাকিয়ে আসছে হাতের দিকে। আকাশ তাকালো সেদিকে, বাতাসে চুলগুলো উঠছে। গায়ে জড়ানো ওড়নাটাও প্রিয়া বারবার চুল গুজে দিচ্ছে কানের পিছনে। ওঠানা ঠিক করছে, ওড়না ঠিক করছে, বিরক্ত হচ্ছে না। আকাশ মোহ চোখে পরখ করল সবটাই। বুকের ভেতরে জাপটে রাখতে ইচ্ছে হচ্ছে এখন। বাইরের ঝিরিঝিরি বৃষ্টি এসে ছুঁয়ে যাচ্ছে দুজনের শরীর। প্রিয়ার শরীর শিরশির করে ওঠে। তার থেকে শিহরণ জাগাচ্ছে আকাশের ওই দৃষ্টি। বাতাসে ভেসে আসা সামনের মানুষটার শরীরে মাতাল করা ঘ্রাণ। আকাশ হঠাৎ নরম কণ্ঠে বলে উঠল, মেয়েদের অসম্মান হয় কিসে আমি বুঝি। কোনটা তাদের জন্য সম্মান, কোনটা নয় জানি সব।
ভুল হয়তো আগে হয়েছে, তার মানে এই নয় সে ভুল আমার স্বপ্নের সাথেই হয়েছে বা হতে পারে বা সম্ভাবনা আছে। নেই, একদম নেই। আকাশ এহনা চৌধুরী নিজের জিনিসের বাইরে কখনো কোনো নারীর দিকে চোখ তুলবে না। ভয় পাওয়ার কারণ নেই তোমার। প্রিয়ার শরীরে শিহরণ বয়ে গেল। বাচ্চা নয় সে। আকাশ কি বলতে চাইল সবটাই বুঝল। লজ্জা লাগলো তার এখন, খুব লজ্জা। মাথা নিচু করে মেঝেটা আঙুল খোয়াতে লাগলো। মানুষটার মুখে সোজা সাপটা কিছু বলে না, দু একটা কথা মাঝে মধ্যে শোনে, অথচ ওইটুকু কথার মধ্যেই দুনিয়ার সকল ভরসা মিশিয়ে দিয়ে যায়। আর জানো তো একটা কথা, অনুভব সবসময় ছুঁয়ে করতে হয় না। শরীর স্পর্শ অনেক পরের বিষয়। মানুষ শুরুতে কিসে আটকায় বলো তো? প্রিয়া কিছু বলল না, চুপচাপ ওড়না চেপে বসে রইল আকাশের পরের কথা শোনার জন্য। আকাশ কিয়ৎক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল সেদিকে। চোখের দৃষ্টি, চুলের শরীরের ঘ্রাণ, তার উপস্থিতি। যারা গান লেখে ভাবতে পারো সে গানের প্রতিটি শব্দ দিয়ে প্রিয় মানুষকে কতটা স্পর্শ করা যায়। শরীর নয় হয়তো মন স্পর্শ করতে পারাটাই সব থেকে বড় ভালোবাসা। এই স্পর্শ কিন্তু অনুভব করার বিষয় মন দিয়ে। শরীরের হিসেব অনেক পড়ে। প্রিয়া লজ্জায় লাল হয়ে গেছে, মুখটা টমেটোর মতো লাগছে, ঠোঁট কামড়ে ধরেছে বারবার। আকাশ প্রিয়ার লজ্জা বুঝলো, ঘোর লাগা দৃষ্টিতে তাকালো প্রিয়ার দিকে। এক মুহূর্তের জন্য সরল না। প্রিয়ার মুখশ্রী থেকে টুংটাং শব্দ করতে করতে এবার পুরো দমে সুর তুলল, মুগ্ধ করা কণ্ঠে গেয়ে উঠল। রাত 1:45, মিনিট 10 হলো ঝড় কমেছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বুকে দ্রুত গতিতে চলছে একটি গাড়ি। অয়ন ড্রাইভিং করছে। ঝড়ের কবলে পড়ে টানা 2 ঘন্টা রাস্তার কিনারায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিছুক্ষণ আগে মাত্র গাড়ি চলার মতো পরিবেশ হয়েছে খানিকটা। অয়ন আর চোখে তাকালো একবার শিয়ার দিকে, ঘুমিয়ে গেছে। ঝড় দেখে বার রেখেছিল শুধু হামো করে কান্না করা। অয়ন নিঃশব্দে হাসলো, কি বাচ্চা বাচ্চা লাগছে মুখটা, শান্ত লাগছে। অথচ কে বলবে ঘুম ভাঙলেই মেয়ের রণচণ্ডী রূপ ধারণ করবে। মেয়েটা বরাবরই একটু জোরে শব্দ হলেই ভয় পেত। মনে পড়ে গেল তাদের প্রেম জীবনের অনেক কথাই। বৃষ্টিতে কত শতবার ভিজেছে দুজন, ঝড়ে বুকে জাপটে ধরে রেখেছে, হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। ফোনটা সুইচ অফ হয়ে আছে তার। আকাশকে কে যে একটু কল করে জানাবে তার উপায় নেই। তার উপর আজ সারাদিন মাকে একবারও কল করতে পারেনি। মাতৃদেবী নিশ্চয়ই রেগে গেছেন। পৌঁছাতে আরও 1.5 ঘন্টা লাগবে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। আশেপাশে কোনো চা কফির দোকান এত রাতে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, অথচ এখন তাকাতেই অসুবিধা হচ্ছে তার। এই অবস্থা নিয়ে আরও এতক্ষণ ড্রাইভ করা রীতিমতো অসম্ভব। আরও মিনিট 20 ড্রাইভ করার পর একটা টংঘর দেখতে পাওয়া গেল। এত রাতে দোকান খোলা পাওয়া ভাগ্য বলা যেতে পারে। ধীরে সুস্থে গাড়িটা থামালো অয়ন। নেমে এগিয়ে গেল দোকানটার দিকে। কড়া লিকারের চা দিতে বলে বসলো আধ ভেজা ব্রেঞ্চ চায়। জানতে পারলো ঝড় হওয়ায় দোকানই দেখতে এসেছিল দোকানটা আছে নাকি ভেঙে চুরে গেছে। দোকান খোলার জন্য আসেনি, তবে অয়ন অনুরোধ করায় চা বানাতে বসে গেল দোকানি। শিয়ার ঘুম ভেঙে গেছে, পিটপিট করে তাকালো। এক মুহূর্ত কোথায় আছে নিজে সেটা বোঝার চেষ্টা করলো। গাড়িতে আবিষ্কার করলো নিজেকে। সাথে সাথে মনে পড়লো সে অয়নের সাথে ফিরছিল। মাঝ রাস্তায় ঝড় হওয়ায় থামতে হয়েছিল গাড়ি। বাইরে তাকালো, যেখানটায় গাড়ি থেমেছিল সেখানটা এটা নয়। সময় দেখলো 1:15 বাজে। এমন সময় গাড়ি থামিয়ে গেল কোথায়? সে আশেপাশে উকি দিল গাড়ির কাছ নামিয়ে। একটু দূরে একটা টং ঘরে আলো দেখতে পাওয়া গেল। সেখানটাতে বসে আছে অয়ন। কিছুক্ষণ বসে রইল, নামবে কি নামবে না তা ভাবলো। তবে গাড়ি থেকে নামলো সে, এগিয়ে গেল টঙের দিকে। অয়ন শিয়ার পারফিউমের ঘ্রাণ পেতেই পেছনে ফিরল। নেমে এলে যে এই তো উঠছিলাম আমি, গিয়ে বসো গাড়িতে, আসছি আমি বলে অয়ন উঠতে নিল। শিয়া থামিয়ে দিয়ে তারপর বলল আমি চা খাবো। অয়ন তাকালো তার দিকে, তবে কিছু বলল না। দোকানের দিকে তাকিয়ে ইশারা করলো আরো দুটো চা দিতে।
তার হাতেরটা শেষ। শিয়া দূরত্ব রেখে বসলো পাশে। অয়নও খানিকটা সরে বসল। শিয়া খেয়াল করলো সেটা, না চাইতো বুকটা চিনচিন করে উঠল। চুপচাপ চা খাচ্ছে দুজন। অদূরে পাহাড়ি বাড়িঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বেশিরভাগই অন্ধকার, তবে কিছু কিছু ঘর থেকে আলো দেখা যাচ্ছে। আশপাশটা যতটা শুনশান হওয়া দরকার ততটা লাগছে না কেন জানি। সে বেশ কয়েকবার আর চোখে দেখল অয়নকে। সামনে উদাস চোখে তাকিয়ে উদাসভাবেই ছায়া চুমুক দিচ্ছে। একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। বুকের ভিতরটা চিনচিন করছে। আহত হলো খানিকটা। মানুষটা নীরব, এড়িয়ে যাওয়া ভালো লাগছে না তার একদম। এমনটা হচ্ছে কেন? সেই তো চাইতো এতদিন দূরে থাকুক মানুষটা। কাছে আসতে চাইলে, কথা বলতে চাইলে রাগ করতো সে। সেদিন তো গায়ে হাতও তুলেছে। তাহলে এখন যখন সত্যি দূরে দূরে থাকতে চাইছে, তাহলে এত জ্বলে যাচ্ছে কেন বুকটা? অয়ন শিয়ার হাত থেকে খালি কাপটা নিয়ে এগিয়ে গেল। দাম মেটালো, সে উঠে দাঁড়ালো। অয়ন পকেট হাতড়ালো, শিয়ার দিকে তাকালো না। গাড়ি থেকে বসো, আমি আসছি। আবার কি? গিয়ে বসো, 10 মিনিটে আসছি। শিয়া কথা বাড়ালো না আর, গিয়ে বসলো গাড়িতে। অয়ন নিজেও এসেছে গাড়ির কাছে। গাড়ির পেছনের সাইডে গেল, হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো একটা। শিয়া অয়নকে না দেখতে পেয়ে খোঁজার চেষ্টা করলো। গাড়ির কাঁচ নামাতেই নাকে সিগারেটের উৎকট গন্ধ নাকে এসে লাগলো। চোখ মুখ কুঁচকে ফেললো। তার মানে সিগারেট খাচ্ছে অয়ন। মনটা মিয়ে গেল তার। অয়ন কখনো সিগারেট ছুতো না, ভুলেও না। এসব বাজে অভ্যাস তার কখনোই ছিল না। আর এখন তাকে তো মাঝরাতে বেশ কয়েকবার ড্রিঙ্ক করে মাতাল হয়ে ফিরতে দেখেছে। সেখানে সিগারেট আর এমন কি? মিনিট 10 মাথায় অয়ন আসলো, নির্বিকারভাবে গাড়ি ছাড়লো। আবার পিনপতন নিস্তব্ধতা গাড়িতে। শিয়ার আজ অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে। জানতে চাইবে, উচিত, ভালো দেখাবে। যেখানে অয়ন এতদিন পাগলের মতো তার কাছে 5টা মিনিট চেয়েছে কিছু বলতে, সেই তো সুযোগ দেয়নি। আজ কেন তবে তারই জানতে ইচ্ছে হচ্ছে সব। আর কেনই বা অয়নই বা এত ইগনোর করছে তাকে? অবশ্য এত বাজে ব্যবহার এরপর আর কি বা আশা করা যায়? গাড়ির কাছ নামিয়ে দিল সে। হুড় মুড়িয়ে ঠান্ডা বাতাস এসে লাগলো। মাথার ওড়নাটা নামিয়ে দিল। চুলগুলো উঠছে। অয়ন দেখলো সবটাই। হাত কেঁপে কেঁপে উঠছে। কতদিন কাছে পাওয়া হয় না প্রিয় মানুষটিকে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরার সুযোগটা তাকে দেয়া হয় না। আজ ইচ্ছে করছে, বড্ড ইচ্ছে করছে। আকাশ পলকহীনভাবে তাকিয়ে আছে সামনে ঘুমন্ত প্রেয়সীর দিকে। বিগত 3 ঘন্টা যাবত দেখে যাচ্ছে। গুটিসুটি মেরে বসেছিল সোফার ওপর, গান শুনছিল। আকাশের কখন ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি। আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। খোলা চুলগুলো ছড়িয়ে আছে সোফার জুড়ে। বাইরে মেঝে অবধি শুয়ে আছে। বাতাসের ক্রমাগত উড়ছে। দমকা বাতাসে হাত পা একটু চেপে গায়ের ওড়নাটা হাতড়ে খুঁজতে চাইল। ঘুমের ঘরে পেল না খুঁজে। আকাশ বুঝলো প্রিয়ার শীত লেগেছে। থেমে যাওয়া ঝড় আবার উঠবে বোধহয়। উঠে গিয়ে বারান্দায় থাই গ্লাস আটকে দিল। এক নজরে দেখতে পেল প্রিয়াকে। সোফায় শোয়ার কারণে হাত পা মেলতে পারছে না। স্কার্ট অনেকটাই উঁচুতে উঠে গেছে। ফর্সা পা দুটো দৃশ্যমান হয়ে আছে। বিরক্ত ফুটে উঠছে একটু পরপর মুখে। কপাল কোঁচকালো। আকাশ এগিয়ে গিয়ে ঝুঁকলো প্রিয়ার মুখের ওপর। আলতো হাতে মুখের ওপর ছোট ছোট এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। পাজা কোলে তুলে নিল, শুয়ে দিল বিছানায়। নরম বিছানার পেতে মুখে স্বস্তির ছাপ দেখা গেল। ঘুমের ঘোরে মিষ্টি মিষ্টি হাসলো। আকাশ গায়ের ওপর কাঁথা টেনে দিয়ে পাশে বসলো। খোলা চুলগুলো সুন্দর করে গুছিয়ে ফেললো। কেমন একটা অস্থির অস্থির লাগছে তার। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মেয়েটাকে। হেলান দিয়ে বসলো প্রিয়ার শিওরে। হাত বুলিয়ে দিতে লাগলো ঘন চুলে। মাথা নিচু করে মুখ ডুবিয়ে দিল চুলে। ঘ্রাণ টেনে নিল। মাতাল মাতালি লাগছে। প্রিয়া হঠাৎই নড়ে উঠল। আকাশ দ্রুত সরে যেতে নিলে টান লাগলো প্রিয়ার চুলে। ঘুমের মধ্যেও মৃদু আর্তনাদ করে উঠল প্রিয়া। আহ! ঘুমন্ত প্রেয়সীর মাতাল করা কণ্ঠ আকাশের মস্তিষ্ক শূন্য করে দিতে চেয়েল এবার। অসহায় চোখে দেখল প্রিয়াকে। ঠোঁট উল্টে কপাল কুঁচকে আছে। স্বাভাবিক হলো কিছুক্ষণের মধ্যে আকাশের গলাটা শুকিয়ে আসছে।
সরতে হবে এ মেয়ের থেকে। উঠতে গিয়ে খেয়াল করলো প্রিয়া তার শার্টের কলার চেপে ধরে আছে, ওপরের বোতাম দুটো খোলা। ছাড়তে চেষ্টা করলো, প্রিয়া ছাড়ল না, বরং উল্টো আরও শক্ত করে চেপে ধরল। এলোমেলো ভঙ্গিতে টেনে আনলো কাছে। আকাশের দিন দুনিয়ায় এলোমেলো ঠেকছে, মাথা ফাঁকা হয়ে আসছে। এমএ করছে কি? মারবে তাকে, খুন করে ফেলবে আজকে। এতদিন যা পাগলামি করার বোকামি করার করেছে, কিন্তু এখন এই আবহাওয়া, এই অবস্থায় এত কাছে টানলে সে কিভাবে সামলে রাখবে নিজেকে। আবার হাত টেনে ধরল প্রিয়ার। এবার আর এক কাণ্ড করে বসলো মেয়েটা। আকাশের বারবার হাত ছাড়ানোর চেষ্টায় সে ঘুমের ঘরে প্রচণ্ড বিরক্ত। হ্যাঁচকা টানে আরও কাছে এনে ফেললো আকাশকে। কাত হয়ে তাকালো, বেকায়দায় নিজেকে সামলাতে পারল না সে। একদম ঘেঁষে শুয়ে পড়ল প্রিয়ার পাশে। প্রিয়া ভালো মতো কাত হয়ে মুখ গুজল আকাশের খোলা প্রশস্ত বুকে। আকাশের পুরুষালী শরীরের ঘ্রাণে বোধহয় টান খুঁজে পেল প্রিয়া। নাক ঘষল লোমহীন বুকে, চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল আকাশ। শরীর ঝিম ধরে গেছে। এবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিদ্রোহ করছে, খুব করে অন্য কিছু চাইছে এখন। আকাশ হাত মুঠো করে ফেলল। প্রিয়া সুন্দর করে কোমর জাপটে ধরে বুকের ভিতর মুখ লুকিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। আবার আজকের মতো অসহায় নিজেকে এর আগে কখনো মনে হয়েছে কিনা সন্দেহ। ঠিক এই অনুভূতি হয় জন্য মেয়েটাকে দূরে দূরে রাখে সে। বোকা মেয়েটা টেরও পায় না, বরং আরও এমন এমন ঘটনা ঘটায়। আকাশ এহনা চৌধুরীর মতো শক্তমুক্ত চরিত্রের মানুষ নিমিষে টলে যায় এর সামনে। আকাশ চোখ বুজে মাথা ঠেকালো প্রিয়ার কপালে। মেয়েটা যদি জানতো আজকে কোন লেভেলের টর্চার করছে সে আকাশকে, স্বেচ্ছায় ধরাই দিয়ে দিত। খুন করে ফেলছো তুমি আজকে, জাস্ট খুন। মাথা থেকে পায়ের নখ অবধি আন্দোলন করছে তোমাকে কাছে পাওয়ার। দুদিন সব আদর তোমাকে করতে, দুনিয়ার সব আদর তোমাকে করতে ইচ্ছে হচ্ছে আমার। নিঃশ্বাস নিতে পারছি না তো আমি, কেন করছে এমন? আকাশের শরীর ঝাঁকি দিয়ে উঠছে বারবার। প্রিয়া পা ঘরছে আকাশের পাশে, আরও গুটিসুটি মেরে বিড়ালের ছানার মতো ঢুকে যেতে চাইছে আকাশের ভিতরে। আকাশ আলতো হাতে জড়িয়ে ধরল প্রিয়াকে। প্রিয়াও একইভাবে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আকাশ দীর্ঘশ্বাসে শ্বাস নিল, চুলের ঘ্রাণ নিল প্রিয়ার, মুখ তুলল। আফসা আলোয় ঘুমন্ত পরীর মতো মুখটা দেখল। জট করে চুমু খেয়ে বসলো কপালটায়। আবার এক নজর দেখলো, স্থির দৃষ্টিতে তাকালো। পুনরায় ঠান্ডা ঠোঁট জোড়া ছোঁয়ালো কপালে। এবার দীর্ঘ সময় আর ঠোঁট সরালো না। এই বুকটা জ্বলে যাচ্ছে তার। শরীর কাছে টানছে প্রিয়াকে। আর 1 মিনিট এখানে থাকা যাবে না, না হলে সেটাই হয়ে যাবে যেটা একদম হওয়া উচিত নয় এই অবস্থায়। এখন তো আরও নয়। আকাশ এবার খানিকটা জোর করে ছাড়িয়ে নিল নিজেকে, উঠে গেল বিছানা থেকে। হঠাৎ করে জড়িয়ে ধরার উষ্ণ বুকটা সরে যেতেই কাদো কাদো মুখ করে হাতড়ালো আশেপাশে। খুঁজল সে উষ্ণটার উৎস। আকাশ নেশাক্ত দৃষ্টিতে দেখল সবটাই, আহত হাসল। সময় হোক ম্যাডাম, এ বুকে জাপটে ধরে রাখবো প্রতিটা মুহূর্ত। আর রইল বাকি আপনার এই শান্তির ঘুম, ওটা হচ্ছে না তখন। আমাকে সময় অসময় পাগল বানানোর, বুকের অস্থিরতা না থামে উল্টো ঝড় তুলে দেয়া, আমারই বিছানায় আমাকে বন্দি বানানো, সব কিছুর শোধ তুলব। একদিন ছটফট করবে আদর পেতে, আদর পেয়ে মিষ্টি যন্ত্রণায় আবার ছটফট করবে, তারপর আদরই চাইবে। কথা দিলাম তোমার ওই আমাকে কাছে পাওয়ার। আমার তীব্র আদর পর আকুল আবেদন করাবো আমি। সব দিনের হিসেব তোলা রইল ম্যাডাম। প্রিয়ার গায়ের ওপর ভালো করে কাঁথা টেনে বাথরুমে ঢুকে গেল। ঘেমে শরীর ভিজে উঠেছে, জ্বলছে শরীরের ভিতরে। বাইরে লম্বা সার নিল ঠান্ডা পানিতে। বেরিয়ে দেখলো প্রিয়ার এলোমেলো হয়ে শোয়া। হাসলো, নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। রাতুলের ঘরের সামনে এসে ঠক ঠক করলো দরজা। রাতুল ঘুমায়নি, মুভি দেখছিল। এত রাতে দরজার শব্দে চমকে এসে দরজা খুলে অবশ্য আরও চমকালো আকাশ এত রাতে তার ঘরে। আকাশ রাতুলের হা হওয়া চেহারা উপেক্ষা করে ঠেলে ঢুকলো ঘরে। রাতুল দরজা লক করে পিছন পিছন আসলো। ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করলো, পানি ঝরানোর চেষ্টা আর কি। তারপর গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। রাতুল হতবুদ্ধি হয়ে আছে। নিজেও গিয়ে উপর হয়ে শুলো বিছানায়। ল্যাপটপে চলন্ত মুভিটা স্টপ পজ করলো। অবাক গলায় বলল, ঝড়ের রাতে ভূতের ভয় পাওয়ার মানুষ তো তুই না, কাহিনী কি?
আকাশ চিত হয়ে শুলো, দু হাতে কপাল ঘষল প্রিয়া। রাতুল বুঝল না কিছু। প্রিয়ার কথা উঠল কেন বুঝলাম না। প্রিয়া ঘুমোচ্ছে কোথায়? আমার রুমে। রাতুল লাফিয়ে উঠল, নজর গেল আকাশের ভেতর চুলে, হা করে ফেলল। চোয়াল ঝুলে পড়লো তার। এক প্রকার চিৎকার করে বসলো, আকাশ তুই মানে? ভাই কি করলি এটা? বাচ্চা মেয়ে একটা, ও গড! এই ভয়টাই হতো আমার। ও ঠিক আছে? আকাশ বোকা হয়ে তাকে রইল। রাতুল মাথার চুল খামছে ধরে হাউ হুতাশ করছে। হা হুতাশ করছিস কেন আজব? তুই যেটা। আকাশের কথা শেষ করতে দিল না রাতুল। উচ্চ গলায় আর্তনাদ করে উঠল, হা হুতাশ করবো না মানে? বাচ্চা মেয়ে ও। তোদের বিয়ে গড! তোদের বিয়ে হয়নি আকাশ? আগে চলে আসতে আমার রুমে মেয়েটা। আকাশ এবার স্পষ্ট হলো রাতুল কি বোঝাতে চাইছে। পা দিয়ে সজোরে লাথি মারল রাতুলের পায়ে। রাতুল বাঁকা হয়ে গেল। ননসেন্সের মতো আজে বাজে বকিস না রাতুল। তো কি বলবো? এত রাতে প্রিয়া তোর রুমে, তুই শাওয়ার নিয়ে এসে ক্লান্ত হয়ে শুয়েছিস। কি বুঝবো আমি? গাধা। হ্যাঁ আমি এখন গাধা। কি করেছিস ভাই মেয়েটার সাথে? আকাশ চোখ গরম করে তাকালো তার দিকে। তোর আমাকে এরকম মনে হয়? মনে তো হতো না। তলে তলে তো তুমি টেম্পু না হেলিকপ্টার চালাও। আগে তো বুঝিনি। রাবিশ। ওই রাবিশই। আগে বল কি হয়েছে? আকাশ হতাশ চোখে দেখল গাধা বন্ধুটাকে। তিলকে তাল বানাতে সর্বদা রেডি থাকে। মাথায় ভর্তি উল্টাপাল্টা চিন্তা এদের শুধু। খুলে বলল সবটা। রাতুল হাফ ছাড়ল, নিজের ঠাস করে শুয়ে পড়ল আকাশের পাশে। বাচ্চালি ভাই, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। কত বা বয়স আমার বল? এখনই কেউ স্বাস্থ্য করে ডাকবে। 10 বছর যেতে না যেতেই পার্টনার খুঁজে এনে চাচা শ্বশুর বানিয়ে দেবে। তারপরে 10 বছরে দাদা ডাকা শুনতে হবে, ভাবতে পারিস? এখন আমার বিয়ের বয়স হয়নি, ওদিকে তোর নাতি নাতনিরা দাদা ডাক শুনে ফেললে মান সম্মান কি থাকবে? আকাশ পেটে ঘুষি দিল রাতুলের। রাতুল হো হো করে হেসে উঠল। ওদিকে অয়ন ভাই বোধহয় আসল ম্যাচ খেলছে। ভাই দেখ গিয়ে। সবাই তো তোর মতো নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় মাথায় নিয়ে চলে না। তোমরা সব গোল দিয়ে ফেলছো আর আমি সেটা বললে আমি খারাপ? বাহ বাহ। শাট আপ রাতুল। অয়ন ভাইকে কল করেছিলি? আমার ফোন চার্জে দেওয়া হয়নি। করেছিলাম, আসছে, ঝড়ে আটকে ছিল। আসছে, ঘন্টাখানেক লাগবে আরও। মাথা নেড়ে এক হাত কপালে রেখে চোখ বুঝলো আকাশ। কিরে, শাওয়ার নিয়ে ক্লান্ত লাগছে তোর? কি করেছিস? ক্লান্ত কেন? আকাশ রাতুলের বাঁকা কথার মানে বুঝলো। রাতুল হাসছে, দাঁতে দাঁত চেপে তাকলো। আকাশ ঘুমাতে দে, মাথা খারাপ করিস না। রাতুল হো হো করে হাসলো। সে খুব ভালো করেই জানে বিয়ের আগে আকাশ এমন কিছু করবে না যাতে প্রিয়ার অসম্মান হয়। আর যদি হয়ে যায় কোনো ভুল, সেটা সে সম্মানের সাথেই সামলে নেবে। বন্ধুকে সে হাড়ে হাড়ে চেনে। এ ছেলের মতো শক্তপোক্ত চরিত্র, আত্মসংযমী পুরুষ সে কমই দেখেছে। কলেজ লাইফ থেকে কত শত মেয়ে পাগলামি করেছে। সমী তাদের এক ক্লাসমেট রীতিমতো আদা জল খেয়ে নেমে আসছে বিগত কয়েক বছর। যা যা করা প্রয়োজন একজন পুরুষের কাছে আনতে সব করেছে। তবু আকাশ চোখ তুলে দেখেনি। নারী চেনে সে, কে সত্যিকার অর্থে সম্মান পাওয়ার যোগ্য জানে সে। প্রিয়াকে সে সম্মানটা আকাশ তাই করে। মেয়েটা চটপটে, চঞ্চল, কিন্তু প্রাণবন্ত, সাদা সিধে একটা মেয়ে। এমন মেয়েকে পাওয়া যে কোনো পুরুষের ভাগ্য। আকাশটা ভাগ্যবান, তেমন প্রিয় ভাগ্যবান। হালকা হেসে চোখ বুঝল সে। ঝড় জল থেমে গেছে অনেকক্ষণ আগেই। কটেজ থেকে আনুমানিক 20 মিনিট দূরে রয়েছে অয়ন আর শিয়া। গাড়ি চলছে আঁকা বাঁকা রাস্তার মধ্য দিয়ে, ফুল স্পিডে চলছে। মাঝরাত, শুনশান রাস্তা। অয়ন বেশ ক্লান্ত সারাদিনের পরিশ্রম শেষে। আবার সারা রাত ধরে ড্রাইভ করছে। খাবার খেয়েছে সেই সকালে। শিয়া নিশ্চুপ বসে আছে, ঘুমিয়েছিল বিধায় এখন আর চোখে ঘুম নেই। তাছাড়া অয়নকে পাশে রেখে সজ্ঞানে তার ঘুমানোর চেষ্টা করা বৃথা, ধরবেই না। তখন কিভাবে ধরেছিল খোদা জানে। আশ্চর্যজনকভাবে সারাটা রাস্তা পাশাপাশি, এক গাড়িতে বসেও দুজনের মুখের দিকে একটা কথা বের হয়নি। অয়ন আজ নির্বিকার। সে অবাক হওয়ার চূড়ান্তে। হঠাৎই সে খেয়াল হলো শিয়ার। ডেকে বসলো অয়নকে। অয়ন ডাক দিয়ে নিজে ব্যাকুল হয়ে গেল। কেন ডাক দিল সে? অয়ন অবাক হয়েছে বইকি। এমন আকুল কণ্ঠস্বর শোনেনি কতদিন, না কত বছর বলা যায়।
ড্রাইভিং করতে থাকা হাত কেঁপে উঠল। ফট করে তাকালো শিয়ার দিকে। গাড়ির গতি কমে এলো বেশ খানিকটা। সে কি বলবে ভেবে পেল না। আমতা আমতা করলো খানিকক্ষণ, তারপর স্বাভাবিক করলো নিজেকে। নরম গলায় বলল, শুনেছিলাম অ্যাব্রোড সেটেল হবে, হওনি? সারা রাত পর প্রথম কথা এটা হতে পারে আশা করেনি অয়ন। দৃষ্টি রাস্তায় রেখে বলল, সেরকম কিছু ভাবিনি। সে অবাক হলো, কারণ তার স্পষ্ট মনে আছে তাকে জানানো হয়েছিল অয়ন লন্ডন শিফট হয়েছে, ওখানে সেটেল হবে। তবে মুখে সে সব বলল না, অস্ফুট স্বরে বলল, ও। অয়ন এক নজর দেখল শিয়াকে। তুমি তো লয়ের স্টুডেন্ট, অ্যাডভোকেট হতে চাইতে প্র্যাকটিস না করলে কেন? এই জবে ঢুকলে কেন? করা হয়ে ওঠেনি। আবার নীরবতা গাড়ির ভেতর। দুজনেই কিছু বলতে চাইছে হয়তো। শিয়াই আবার মুখ খুলল, সরি। কেন? সেদিন তোমার সাথে বাজে বিহেভ করে ফেলেছিলাম, মাথা ঠিক ছিল না। গায়ে হাত। অয়ন থামিয়ে দিল, ওসব মনে রাখতে নেই, দোষটা আমার ছিল। অয়ন, এ আকুল ডাকে বারবার বুক কেঁপে উঠছে অয়নের। ইচ্ছে করছে বুকের ভিতর জাপটে ধরতে। আর একবার মেয়েটা এভাবে ডাক দিলে সে সেটা সত্যি করবে। তাই তাড়াহুড়ো করে নিজেই কথা তুলল, রাতুলরা কক্সবাজারে পিকনিকের আয়োজন করছে, প্রিয়াকে জানিয়েছ? থমকে রইল শিয়া। সে অন্য কিছু বলতে যাচ্ছিল, তবে মাঝখানে এই কথায় অপ্রস্তুত হয়ে গেছে সে। ধীর গলায় বলল, সময় পেলাম কই, বাসায় গিয়ে কাল সকালে বলবো। খুশি হবে খুব, তাই না? হ্যাঁ খুব। ওর তো পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, শুধু সমুদ্র তো তুমি পছন্দ করো। শিয়া চমকে তাকালো। অয়নের মনে আছে সেটা, কত প্ল্যান করতো একসাথে সমুদ্র দেখতে যাওয়ার। তোমার তো পছন্দ, ওই আর কি, এখন নেই। অয়ন নিঃশব্দ হাসলো। হাসছো যে? এমনি আমার পছন্দ এত দ্রুত পরিবর্তন হয় না, তাই। সমুদ্রটা এখনো পছন্দের তালিকায় রয়ে গেছে, দুর্ভাগ্যবশত আরও অনেক কিছুই। সে কেঁপে উঠল, বুকের ভেতরটায় হাহাকার করে উঠল। তোমার বিয়ের কথা বলেছিলে, কবে করছে বিয়ে? সে অয়নের প্রতিটা কথায় চমকে চমকে উঠছে। এমন এমন প্রসঙ্গ তুলছে বারবার। বিয়ের কথাটা শুনতে মুখটা ভীষণ মলিন হয়ে উঠল। মা বাবা ফিরলেই। কবে ফিরবেন? সবে 5 মাস হলো, আরও 2.5 বছর। এত দেরি? বুড়ো হয়ে যাবে তো। অয়নের বলার ভঙ্গিতে সে হেসে ফেলল শব্দ করে। অয়ন মুগ্ধ চোখে দেখল সে হাসি। ইস, কতদিন পর দেখল এই হাসিটা। হাসতে ভুলে যাও এই মেয়েটি কি জানে তার ওই হাসিতে কারো বুকের ভিতর এক সমুদ্র ঢেউ উথাল পাথাল শুরু করে দেয়? জানে না, জানলে হয়তো ওই মুখের হাসি কখনো মলিন হতো না। একটা সময় ঘন্টার পর ঘন্টা কেটেছে ওই মুখের দিকে অনিমেষ তাকিয়ে থেকে। সে আর রাজ্যের গল্প করত, আর সে মন্ত্রমুগ্ধের মতো শুনত সব। সে যেন এক বাধ্য শ্রোতা। কেন হারিয়ে গেল সেসব? কোনো যন্ত্রণার স্মৃতিতে মলিন হলো সে সুখ স্মৃতি। কেন? শিয়া, আমি কিন্তু আজও তোমাকে ভালোবাসি। বিস্ফোরিত চোখে তাকালো শিয়া। এই কথাটা এই মুহূর্তে সে কল্পনা করতে পারেনি, একদমই করেনি। হেলান দেওয়া থেকে সোজা হয়ে গেল। শির দ্বারা বেয়ে শীতল অনুভূতি নেমে গেল। অয়ন বুঝল শিয়ার আশ্চর্যতা। হঠাৎই গাড়ি থামালো। সিট বেল্ট খুলে কাত হয়ে ঘুরে বসলো শিয়ার দিকে। সে অবাক চোখে তাকিয়ে আছে তখনও। অয়নের চোখে ততক্ষণে পানি জমে এসেছে, লাল হয়ে এসেছে চোখ জোড়া। অসহায় গলায় বলল, খুবই ভালোবাসি। কি সহজ স্বীকারোক্তি। শিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কান্না আটকে রাখা দায় হয়ে যাচ্ছে। কথা আটকে আছে যেন মুখে, কি বলবে বুঝতে পারছে না। অয়ন ইতস্তত করে হাত বাড়িয়ে পায়ের ওপর রাখা শিয়ার হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল। অয়নের ঠান্ডা হাতের স্পর্শে মাথা ঝিমঝিম করে উঠল তার। নিচু কড়া মাথা তুলল অয়নের দিকে। দুজনের চোখই আর বাদ মানতে চাচ্ছে না। আজ কেন যেন সব সত্যি জানতে ইচ্ছে হচ্ছে। সব রাগ অভিমান ভুলে সামনের মানুষটার শেষ কৈফিয়তটা শুনতে ইচ্ছে হচ্ছে। শিয়া, আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি পাগল হয়ে গেছিলাম জানো। তোমাকে কোথায় না কোথায় খুঁজছি, পাইনি। আমার কথা, আমাদের ভালোবাসার কথা কেন একবারও ভাবলে না? কেন বলে গেলে না? আমি কি এমন কি করেছিলাম যার জন্য এত বড় শাস্তি দিয়ে গেলে আমায়? শিয়ার চোখ দিয়ে টপ টপ পানি পড়ল অয়নের হাতের ওপর। ফুঁপে উঠল কান্নায়। অয়ন আবার বাচ্চাদের মতো হাত ঝাঁকালো। আজও বলবে না? শিয়া এবার মাথা তুলল, আলগোছে হাত ছাড়িয়ে নিল নিজের। যন্ত্রণাময় অতীত ভেসে উঠল চোখের সামনে। যে অতীতের ট্রমা এতটাই যেখানে আর কিছুর কৈফিয়ত নিয়ে আর রুচি হয়নি।
আজ কেন জানতে চাইছেন? 6 বছর আগে আপনাকে পাইনি কেন? আমাকেও পাওনি? আমাকে? আমি তোমাকে পাইনি শিয়া। সে বিদ্রূপের হাসি হাসল। আজও আপনি মাথা নোয়াবেন না চৌধুরী সাহেব? তুমি কারণ বলো। আমি দোষী হলে মাথা নোয়াবো? অবশ্যই নোয়াবো। আজ অবধি কারণটাই কেন বলছো না? কেন চলে গেছিলে সেদিন? আমার ফিরে আসা অবধি কেন ধৈর্য হলো না তোমার? ফিরে আসতেন ফিরে, যেমন এখন এসেছেন। 6 বছর পর যা ক্ষতি হওয়ার সেটা তো সেদিনই হয়ে যেত। তারপর আপনার ফেরায় কি আসে যায় আমার? একতরফা দোষ আজও দিয়ে যাচ্ছ আমার দিকটা। তখন আমি বলতে পারি যখন আমি জানবো তোমার অভিযোগটা ঠিক কোন জায়গায়। এবার আত্মসম্মানের চোখ জলজল করে উঠল শিয়ার, মুখে কাঠিন্য ফুটে উঠল। সেদিন আমার বোনের শরীর যখন পিশাচের নোংরা হাতের স্পর্শ পড়েছিল, কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার ভালোবাসা? অয়ন চুপ করে রইল খানিকক্ষণ। এটা ওর অভিযোগ? এটা কারণটা আমি বলি। সেদিন যা হয়েছিল আপনার সম্মতিতে হয়েছিল। আপনি সামনে আসবেন কি করে? তাহলে ভুল ভেঙে যেত তো আমার। অয়ন স্তম্ভিত হয়ে গেল। তার নির্দেশে সে এটা বিশ্বাস করেছিল। তাহলে রকি যে সেদিন বলেছিল সেটা মিথ্যে ছিল না। সে এই কথা বিশ্বাস করে তার থেকে এত দূরে সরে গেছিল। অসহায় হাসি হাসল অয়ন। সেদিন একবার যদি পিছন ফিরে দেখতে পারতে, হয়তো আমার রক্তাক্ত দেহটা দেখতে পারতে। কোথায় ছিলাম আমি জানতে পারতে। ট্রাকের ধাক্কায় গড়িয়ে যাওয়া বুক পাঁজর চোখে পড়তো তোমার। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে রইল। অয়ন আচমকা একটানে ছিঁড়ে ফেলল নিজের শার্টের বোতামগুলো। হ্যাঁচকা টানে 4-4টে বোতাম ছিঁড়ে পড়ে গেল নিচে। দৃশ্যমান হলো সুঠাম বক্ষ। কিন্তু এ হাল কেন? সে হতভম্ব হয়ে গেল। বিশাল বিশাল দাগ, সেলাইয়ের দাগ। পুরো বুকটা ক্ষতবিক্ষত, ডানে বায়ে আড়াআড়ি শুধু দাগ আর দাগ। ঝরঝর করে কেঁদে ফেলল সে। নিয়ন্ত্রণহীনের মতো ডান হাত ছোয়ালো বুকটায়। অয়ন চোখ বন্ধ করে নিল। বুকের উপর রাখা শিয়ার হাতটা চেপে ধরল, ছাড়িয়ে আনলো সেখান থেকে। শার্টের অংশ 2 হাতে দুপাশে সরিয়ে দিল আরও। বুকের এই কাটা দাগটা দেখছো না গো? দেখছো? সে অপলক তাকে রইল। কান্না থামছে না তার। অবাক হচ্ছ? 33টা সেলাই এখানে, 5-5টা পাঁজর ভাঙা। কবে হয়েছিল জানো? তোমাকে আর প্রিয়কে যখন ওরা চোখ বেঁধে গাড়িতে তুলেছিল, আমি অসহায়ের মতো চোখ বুজেছিলাম। যাদের হাতে পড়েছিলে জানতাম তোমাদের নিস্তার নেই। গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয়ে জ্ঞান হারানোর আগে যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি তখন রাস্তায়। যতটা না ব্যথায় তার থেকেও 10 গুণ তোমাদের বাঁচাতে না পারার আক্ষেপ। ওঠার অবস্থা ছিল না আমার তখন। আল্লাহর কাছে কি চেয়েছিলাম জানো? তোমাদের সুরক্ষা করার ভাগ্য যদি আল্লাহ আমার কপালে লিখে না রাখেন, ওদের হাত থেকে তোমাদের সম্মান ইজ্জত সব বাঁচিয়ে আনার ভাগ্য যদি আমার না থাকে, এ চোখ বোঝাই যেন আমার শেষ চোখ বোঝা হয়। আমি বেঁচে ফিরে যদি জানতে পারি আমার বউ আর আমার বোনের ইজ্জত নেই, নিজেকে শেষ করে দেওয়ার মতো মহাপাপ করতে আমি দুবার ভাবব না। খোদা আমার কথা রেখেছেন। তোমাদের সম্মান আল্লাহ হেফাজত করেছেন, আর তাই আমি হয়তো বেঁচে আছি। আমার ভালোবাসা মিথ্যে ছিল না শিয়া, আর না তো তোমার প্রতি আমার সম্মান। চোখের সামনে যা হয় তা সবসময় সত্যি হয় না, তাই না? অয়ন তীব্র আক্ষেপ আর কণ্ঠে কথাগুলো বলে থামল। সে হেঁচকি তুলে কাছে, চোখ ফুলে গেছে। এরই মধ্যে বিস্ময় মাখা চোখে শুনছে সবটা। আজ কেন প্রতিবাদ করতে ইচ্ছে হচ্ছে না? বলুক লোকটা, সবটা বলুক। তার মনের সব দ্বিধা দূর করুক। এ জাহান্নামের মতো যন্ত্রণা মনে রেখে বাঁচা যায় না। তার থেকে সব পরিষ্কার হোক, সবটা। অয়ন 2 হাতে মুখ ডলল, চুলগুলো খামচে ধরে পিছন দিকে ঠেলে দিল। আর বাকিটা শোনো তাহলে। সেদিন কে বাঁচিয়েছিল তোমাদেরকে? তোমার বাবা, তোমার বাবার বন্ধু। তারা ওখানে কোত্থেকে আসলো জানতে চাও না? আমি ওখানে কেন ছিলাম সেটা জানতে চাও না? সে হালকা মাথা নাড়ল। সে জানতে চায়। অয়ন 2 বাহু ধরে ঝাঁকিয়ে উঠল, কঠিন গলায় প্রায় চিৎকার করে উঠল। এত এত জানতে চাওয়া, এত এত প্রশ্ন মনের মধ্যে কবর দিয়ে, আমার মনের মধ্যে এত প্রশ্নের জন্ম দিয়ে, সব কটার উত্তর খুঁজে আমাকে খুঁজে না দিয়ে কেন হারিয়ে গেলে? ড্যামেট, এতগুলো বছর নষ্ট করলে ওই অন্যের কথায়। আমার উপর এতটুকু বিশ্বাস ছিল না তোমার? সে কি বলবে, কি বলার আছে তার?
সত্যি তো, রাকিবের মতো বাজে ছেলে বলল তারা অয়নের কথা এসব করেছে, আর সে মানতো না কিভাবে? সে সময় নিলয়ের বাবা আজগর আঙ্কেলই তো তার বাবাকে খবর দিয়েছিল তাদের ওভাবে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। আজগর আঙ্কেল বলেছিলেন অয়ন সেখানে ছিল বাকিদের সাথে, আর সেই ভয়েস রেকর্ড অয়নের কণ্ঠও কেন বিশ্বাস করতো না সে? আর তারপর তো কতগুলো দিন সেই পুরনো সিমটাই ব্যবহার করতো, কই একবারও তো অয়ন কল করেনি। টানা 2 মাস সব প্রমাণ অয়নের বিরুদ্ধে দেখার পরেও শেষে একবার জানতে চেয়েছিল অয়নের মুখে সবটা। অয়ন কোনো যোগাযোগ করেনি, তখন কেন করেনি? সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম আমি তোমার বাবার কাছ থেকে সসম্মানে তোমাকে নিয়ে আসতে। তোমার আমার বিয়ের প্রস্তাব দিতে ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন এমন একটা সারপ্রাইজ পেয়ে তুমি খুশি হবে। মাঝ রাস্তায় হঠাৎ আমার কাছে একটা কল আসে। কার কল জানো? রকি, চেনো তো? আমি রাস্তায় গাড়ি সাইড করে ওর বাজে বকা শুনতে থাকি। তুমি যেগুলো বিশ্বাস করেছো আমাকে সেগুলো আগে থেকে জানিয়ে দিচ্ছিল, অথচ আমি জোর গলায় বলেছিলাম সেদিন আমার শিয়া আমাকে কখনো ভুল বুঝবে না। হঠাৎ বেশ খানিকটা দূরে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাই। চমকে যায়, সেদিকে তাকিয়ে তোমাকে আর প্রিয়কে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ওরা। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার আগে একটা ট্রাক এসে ধাক্কা দেয় আমার গাড়িটা। আমি নিশ্চিত ছিলাম সেদিন আমার মৃত্যু। কয়েক মিনিটের জ্ঞান ছিল বোধহয়, ওঠার সামর্থ্য ছিল না। খোদার রহমতে জাস্ট তোমার বাবাকে একটা কল দিতে পেরেছিলাম। তবে সে তোমার বাবা ছিল না, তোমার সেই আজগর আঙ্কেল ছিল। তোমার বাবা তখন ছিলেন না সেখানে। আমি তোমাদের লোকেশন জানিয়ে জ্ঞান হারাই। লন্ডন আমি যাই, তবে সজ্ঞান না, ট্রিটমেন্টের জন্য। 1.5 মাস কমাইছিলাম আমি। যখন জ্ঞান ফেরে পাগলের মতো খোঁজ করি তোমাদের। আকাশ জানায় তুমি ঠিক আছো, চলে গেছো। তারপর থেকে পাগলের মতো খুঁজে গেছি, পাগলের মতো দাঁড়াও। তোমার তো আবার আমার কথা বিশ্বাস হয় না, প্রমাণ দেই। আজ ঝটপট নিজের ফোন বের করে রকির সাথে তার কল রেকর্ড, তার বাবার নাম্বার এবং আজগর আঙ্কেলের কথা, এমনকি রকির পুলিশের কাছে স্বীকারোক্তিটা সব দেখায়। সে বিস্ফোরিত নয়নে দেখল একের পর এক সব প্রমাণ। চমকানোর উপর চমকাচ্ছে সে, অথচ আজগর আঙ্কেল তাদের জানিয়েছিল অয়নি। সে 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরল। অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি করেছে সে? পাগলের মতো যা চোখে দেখা সবটা সত্যি হয় না। সেদিন আকাশের কথা বলল, মাথায় ঘুরতে লাগলো তার। অপরাধবোধে মরে যেতে ইচ্ছে হচ্ছে। আজকে তার চোখের সামনে সব অন্ধকার লাগলো। কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারালো সে। অয়ন চমকে 2 হাতে জড়িয়ে নিল শিয়াকে। জান, এই জান। শিয়া বোতল থেকে পানি ছিটিয়ে সেটালো চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরল তার। চোখ মেলামাত্র হু হু করে কেঁদে উঠল সে। অয়নের থেকে ছাড়িয়ে নিল নিজেকে। আমাকে ধরবে না, আমার যোগ্যতা নেই তোমার ভালোবাসা পাওয়ার। আমি কিভাবে পারলাম আমাদের ভালোবাসাকে অবিশ্বাস করতেছি? কে বলেছে যোগ্যতা নেই? না থাকলে অয়ন মেহনাজ চৌধুরী এখনও তার শিয়াকে ভালোবাসে পাগলের মতো। 6 বছর ধরে খুঁজে বের করে। আমার জানটা পবিত্র, ফুলের থেকে পবিত্র। আমাদের ভালোবাসাটা পবিত্র, না হলে খুঁজে পেতাম আমার জানকে। আমার দোষ আমার। অয়নের মুখে অসত্য ফুটে উঠল। 2 হাতে জাপটে বুকের মধ্যে আগলে নিল তাকে। মাথা চেপে ধরে রাখলো বুকের ওপর। শিয়া সরে যেতে ছটফট করলো কিছুক্ষণ। শিয়াকে ছাড়ল না। অয়ন চুলে বিলি কেটে চুমু খেলো সিথির ওপর। কান্নায় ভিজে যাচ্ছে অয়নের উন্মুক্ত বুকটা। শিয়া বৃথা ছাড়া পাওয়ার চেষ্টা ফেলে ছড়িয়ে ধরল অয়নকে। 6 বছরের মান অভিমান ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে যেতে দিচ্ছে দুজন। অয়নের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল শিয়ার সিথিতে। শিয়া মুখ তুলল, অয়ন কাঁদছে। 2 হাতের আজলায় ধরল অয়নের মুখটা। কান্না থামিয়ে বলার চেষ্টা করলো, আই এম সরি জান, সরি। কান্নার তোরে কথাগুলো আটকে আটকে আসছে। শিয়া এক নজর তাকালো অয়নের ক্ষতবিক্ষত বুকটায়, হাত বুলালো, উন্মাদের মতো চুমু খেলো। সেখানটায় অয়ন তার জানের পাগলামি দেখে হাসলো। 2 হাতে মুখটা তুলল, কপালে দীর্ঘ চুমু খেলো। কান্না থামা জান, হয়েছে এবার। আমি নিজেকে কখনো ক্ষমা করতে। চুপ। কিসের ক্ষমা? কার কাছে ক্ষমা? আমি তুমি আলাদা, কেন ক্ষমা চাইছো? আমি চেয়েছি তোমার ক্ষমা। তুমি আমার, পুরোটা আমার, তোমার ভালো মন্দ ভুল চুক সবটা আমার, সবটা। আমি তোমাকে কখনো ভুল বুঝিনি, বুঝলে খুঁজে বের করতাম, পাগলের মতো ছুটতাম পিছু পিছু। শিয়া আবার জাপটে ধরল অয়নের গলার, মুখ লুকালো।
অয়ন যতই বলুক সে নিজেকে এত সহজে ক্ষমা করতে পারবে না কিছুতেই। অয়ন হঠাৎ ঝট করে সামনের দিকে এগিয়ে সোজা করলো শিয়াকে, ডান হাত গলিয়ে দিল শিয়ার ঘাড়ে, বাঁ হাতে চেপে ধরল কোমর, শক্ত করে ঘাটটা ধরে হ্যাঁচকা টানে কাছে এনে ঠোঁট ডুবালো শিয়ার ঠোঁটে। আচমকা আক্রমণে শিয়া আশা করেনি অয়নের ঠান্ডা হাতের স্পর্শ ঘাড়ের শিরশির করে উঠল। বড় বড় চোখ তাকালো। অয়ন মৃদু আদর অবধি সীমাবদ্ধ থাকলো না, ধীরে ধীরে গভীর হলো ঠোঁটের স্পর্শ উন্মাদের মতো শুষে নিতে থাকলো তার জানটার অধর সুধা। অবাকের পাঠ চুকিয়ে নিজের অজান্তে অয়নের সাথে সায় দিল শিয়া। এত বছরের জমানো আদর কি আর এত অল্পতে ফুরায়? মিনিট পাঁচেক পর যন্ত্রণায় ছটফট করে উঠল শিয়া। অয়ন রীতিমতো কামড়ে ধরেছে শিয়ার ঠোঁট জোড়া। শিয়ার মোচড়ামুচড়িতে ছেড়ে দিল আবার। চোখ বুজে কপালে কপাল ঠেকালো, দুজনে হাঁপাচ্ছে, ঠোঁট জ্বলছে তার। অয়ন তাকালো, শিয়া লজ্জায় নুয়ে পড়তে চাচ্ছে, বাঁকা হেসে জড়িয়ে নিল বুকের মধ্যে। এত বছরের বুকের ভিতর জ্বলন্ত আগুন আজ নিভল অবশেষে। রাতুল ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। এই অবস্থায় আকাশের ঘুম ধরা অসম্ভব। ইচ্ছে তো ছুটে গিয়ে তার বিছানা দখল করে থাকা ওই বোকা বেয়াদব অবুঝ মেয়েটাকে আস্তে একটা শিক্ষা দিতে, দুনিয়া ভোলানো আদর দিতে, কিন্তু সেটা পারলে তো হতো। হাত পা বাঁধা তার। খোদা জানে এমন নিজেকে আর কতদিন হাত করা দিয়ে বন্দি করে রাখতে হবে। মেন দরজা খোলার শব্দ পাওয়া গেল। নিশ্চয়ই অয়ন ভাই এসেছে। রিয়ান রাকিবদের গাড়ির উপর ঝড়ের ডাল ভেঙে পড়ে স্থানীয় এক হোটেলে উঠেছে তারা, সুতরাং আসার সম্ভাবনা ওদের নয়। আকাশ উঠে বসল। রাতুলের ঘুম বড্ড পাতলা, একটু শব্দ বা নড়াচড়াতেই ঘুম ভেঙে যাওয়ার স্বভাব তার। কেউ এসেছে না। আকাশ মাথা নাড়ল, ভাইয়ার শিয়া বোধহয়, থাক দেখে আসি। ভয় পাবি না তো আবার একা একা? এই শালা আমাকে বাচ্চা মনে হয় তোর? রাতুল বাঁকা বাঁকা হাসলো, আজকের জন্য বাস্তাই ধরে নে। ভয় যে পেয়েছিস আজকে, স্বীকার করতে দোষ কি? মেরা জিক্রি দোষ হোক সে এক নারীকে দেখে, তবু ভয় তো ভয়ই, তাই না? আকাশ এহনাজ চৌধুরী এক নারীর জন্য ভয়ে নাহিয়ান মির্জা রাতুলের ঘরে আশ্রয় নিয়েছে। বড় হেডলাইন হবে কিন্তু, করতে বলবো নাকি? আকাশ দাঁতের দাঁত চেপে তাকালো। শাট আপ, যা তুই যা, দেখে কে আসলো। রাতুল গা জ্বালানো হাসি দিয়ে উঠে দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ দু হাতে মুখ ডলল, ঘাড়ে হাত দিয়ে ডলতে ডলতে তাকালো সিলিং ফ্যানের দিকে। ভয় পেয়েছে আজকে সে, সত্যি পেয়েছে। আজ নয়, শুধু এর প্রেমে পড়ার পর থেকেই প্রতি মুহূর্তে ভয়ে থাকে সে। নিজেকে তো হারিয়ে বসে আছেই, অন্তত যেটুকু বাদ আছে সেটুকু যেন অন্তত হালাল সম্পর্ক অবধি বাঁচিয়ে রাখতে পারে, তার আগেই কোনো সর্বনাশ ঘটিয়ে না ফেলে। হঠাৎ হুড়মুড়িয়ে রাতুল ঢুকলো ভিতরে। বিছানার সামনে এসে কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে, হাত দিয়ে ইশারা করছে বাইরে। হাঁপানির জন্য কথাই বলতে পারছে না বেচারা। আকাশ কপাল কুঁচকে তাকিয়ে রইল, দুই ভুরু তুলে জিজ্ঞেস করলো, রাতুল একইভাবে বারবার বাইরে দেখাচ্ছে। আকাশ দ্রুত পায়ে উঠে করিডোরে আসতে হতভম্ব হয়ে গেল। রাতুল তাকালো রাতুলের দিকে। রাতুল অসহায় চোখ মুখে মাথা উপর নিচ করল। ড্রয়িং রুমে আধো আধো আলো স্পষ্ট দুজন মানব মানবী চুম্বনরত অবস্থায়। বুঝতে অসুবিধা হলো না তারা আর কেউ নয়, স্বয়ং অয়ন মেহনাজ চৌধুরী আর ইনশিয়া রহমান। রাতুল উকি দিল, আকাশের বাহু ধরে ঝাঁকি দিল, বিস্ময় মাখা গলায় বোকার মতো বলে উঠল, অয়ন ভাই, এটা কি করছে ভাই? দেখতে পাচ্ছিস না? পাচ্ছি তো, সেটাই তো সমস্যা। আমার চোখে তো ছানি পড়েনি, ড্রিঙ্কও করিনি, তাহলে ভুলভাল দেখছি কেন? ভুলভাল নয়, যা দেখছিস ঠিকই দেখছিস। তার মানে তুইও দেখছিস একই জিনিস? দুজন একসাথে পাগল হলাম কি করে বলতো? প্রিয়া তো তোর মাথা একেবারে খেয়েছে। আকাশ বিরক্তিতে অসূচক শব্দ করলো। অবাক সেও হয়েছে। এই অয়ন ভাই কি জোর করেছে এটা নাকি? আকাশ ঘুরে দাঁড়ালো। রাতুল হাঁ করে দেখছে। দেখে তো মনে হচ্ছে জোর করে করছে। না তো আকাশ, অয়ন ভাই যে এত রোমান্টিক বুঝিনি তো। তুই বুঝবি কি করে? তোকে চুমু খাবে? চল ভিতরে চল। নির্লজ্জের মতো তাকে আছে, যা দুষ্টু। বড় ভাইয়ের এই সিন আর জীবনে দেখতে পাবো? দেখতে দে, এমন করিস না। রাতুলের পাগলামিতে আকাশ বিরক্ত হয়। ছেলেরা সবসময় ফাজলামের মুডেই থাকে। এক প্রকার টেনে হিচড়ে ভেতরে নিয়ে এলো রাতুলকে। যেভাবে দুজনই বুঝলি আকাশ, আমি নিশ্চিত ওদের মিটমাট হয়ে গেছে। আকাশ কিছু বলল না, বুঝতে সেও পারছে। মনের ভিতর আলাদা শান্তি কাজ করলো। ভাইয়াটার পাগল প্রায় ছিল এতগুলো বছর।
সব ঠিক হবে এটা সে জানতো, সময় লাগবে এটাও জানতো। আজ এক প্রকার নিশ্চিত হলো। করিডরে পায়ের আওয়াজ পেতেই এগিয়ে গিয়ে দরজা খুলল আকাশ। শিয়া আর অয়ন হেঁটে আসছে। আকাশকে দেখেই লাল মুখ আরো লাল হয়ে গেল শিয়ার। আকাশ অবশ্য নির্বিকার রইল। কিছুক্ষণ আগের হলিউড সিনেমার সাক্ষী যে সে সেটা মোটেও বুঝতে দিল না। স্বাভাবিক গলায় বলল, প্রিয়া আমার রুমে ঝড়ের সময় এসেছিল। আমি রাতুলের রুমে এসে পড়েছি, এ কারণে ওকে ডাকার দরকার নেই, রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি এ রুমে শুয়েছি। সে হালকা মাথা নাড়ল, ঝটফট চলে গেল নিজের রুমে। বাইরের দিকে তাকালো আকাশ। তুমি গিয়ে রুমে শুয়ে পড়ো, কাল দেখ কথা হবে বলে রাতুলের ঘরে ঢুকে গেল। দরজা আটকাতে গিয়ে অয়নের দিকে তাকিয়ে বলল, লিপস্টিকটা মুছে ফেলতে পারতে। প্রথমবার তো নয়, তাহলে এত অসচেতন কেন? পরের বার সতর্ক থেকো, অফিসে এমন হলে মান সম্মানে টানাটানি লেগে যাবে। মুচকি এসে দরজা আটকে দিল সে। অয়ন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ভাই যে বুঝে গেছে সবটা ধরতে পারলো, এক হাতে ঘাড় ডলল, হেসে ফেলল। শিয়ার দরজার তাকিয়ে রইল কিছুক্ষণ, বাঁকা হেসে ঢুকে গেল নিজের রুমে। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক রোমান্টিক, জানি আপনাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, তবে আমার ভালোই লাগতেছে। অনেক ভালো থাকবেন। আর যারা এখনো লাইক করেন নাই, প্লিজ লাইক তো করাই লাগবে। কমেন্ট নেই না করেন, লাইক তো করতে পারেন, জাস্ট একটা ক্লিক। আসসালামু আলাইকুম।